মার্ভেলাস ডিজাইনার সফটওয়্যারের লিংক পেয়েছেন বা ডাউনলোড করেছেন? করে ফেলছেন? Good. করেন নাই? হ্যাঁ, অডিটোরিয়ামে চা কফি কিছুই দেয় না। অডিটোরিয়ামে হচ্ছে অ্যাক্টিভিটিস ক্লাস। আচ্ছা, সো মার্ভেলাস ডিজাইনার সম্পর্কে কিছু কথাবার্তা আগে বলি। আপনারা হয়তো অলরেডি জানেন যে মার্ভেলাস ডে কি করে, কিভাবে করে। কিভাবে করে জানেন না? আচ্ছা, কি করে সেটা জানেন? কি করে বলেন? ড্রেস রিলেটেড কাজগুলো করে। মার্ভেলাস ডিজাইনার হচ্ছে একটা ক্লথ সিমুলেশন সফটওয়্যার, যার মাধ্যমে হচ্ছে আমরা ভিএফএক্স ইন্ডাস্ট্রির জন্য যেই রিলেটেড ফ্যাব্রিক সিমুলেশন করা প্রয়োজন বা ফ্যাব্রিক তৈরি করা প্রয়োজন, সেই ফ্যাব্রিকের জিওমেট্রিগুলা এবং জিওমেট্রি অ্যানিমেশনগুলা বা মোশনগুলা সিমুলেশনগুলো করা হয় হচ্ছে মার্ভেলাস ডিজাইনার। মার্ভেলাস ডিজাইনারের সফটওয়্যারটা তৈরি হওয়ার আগে ইন্ডাস্ট্রিতে আরেকটা সফটওয়্যার নাম ছিল, সেটা হচ্ছে সিএলও। সিএলও আর একটা সফটওয়্যার আছে, আর সিএলও সফটওয়্যার আর মার্ভেলাস দুইটা সেম সফটওয়্যার, একদম হুবহু একই কোম্পানির একই সফটওয়্যার। যেমন আবার অটোডেস্কের মায়া এবং ম্যাক্স আছে, দুটাতেই থ্রিডি করা যায়, দুটাতেই অ্যানিমেশন করা যায়, কিন্তু আলাদা একটা বিষয় আছে না? এইখানে আলাদা বিষয়টা একটু আপনাদের ক্লাস পাশের রুমে এইখানে তফাৎটা বেশি। ম্যাক্স এবং মায়ের মধ্যে তফাৎটা অনেক বেশি, তবে মার্ভেলাস অ্যান্ড সিএলওর মধ্যে তফাৎ খুব একটা বেশি নাই, জাস্ট দুইটা জায়গায় তফাৎ। হ্যাঁ, আচ্ছা, সো দুইটা তফাৎ কি কি? একটা তফাৎ হচ্ছে আপনার এখানে মার্ভেলাসে রেন্ডার করা যায় না, আর সিওলোতে রেন্ডার করা যায়। মানে আপনি রেন্ডার আউটপুট নিতে পারবেন, ওখানে লাইট বসাতে পারবেন, ক্যামেরা বসায় এখান থেকে আপনি রেন্ডার করতে পারবেন, যেটা কিনা মার্ভেলাসে করা যায় না। মার্ভেলাসে স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড তফাৎ কি? সেকেন্ড তফাৎ হচ্ছে আপনি মার্ভেলাসে আমরা যারা, আপনারা তো অলরেডি হচ্ছে টেইলার্সের কাছে কখনো না কখনো তো কাপড় সেলাই করতে দিছেন, রাইট? সো সেখানে কি করা হয়? ফ্যাব্রিকটা দিয়ে আসি, মাপটা দিয়ে আসি, তারপর টেইলার্স কি করে? সেই ফ্যাব্রিকটাকে হচ্ছে বিভিন্ন টুকরা টুকরা করে কাটে, পুরো বড় কাপড়টাকে, রাইট? সেই টুকরাটা কাটে কি সাইজে? মেজারমেন্ট ওয়াইজ। তো এইখানে যেটা হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এরকম বড় বড় থান কাপড় হচ্ছে টেবিলের উপরে নিয়ে ফালায়, এরকম মোটা মোটা করে কাপড় রাখে, দেন কাটিং করাত আছে বা নাইফের মতো আছে, সেটাকে দিয়ে হচ্ছে ওই প্যাটার্নটার উপর বেস করে কাটে। তো এখন এই যে প্যাটার্নটা, যে প্যান্টের একটা পিস, শার্টের একটা পিস, এগুলোকে বলা হয় হচ্ছে একটা প্যাটার্ন। সো এই প্যাটার্নের যে আউট বর্ডারটা, মানে আউটলুকটা বা নকশাটা বা মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা আপনার সিএলও তে আউটপুট দেওয়া যায় একদম ডিরেক্ট কাটিং মেশিনে, যেটা মার্ভেলাসে যায় না। ঠিক আছে, বুঝতে পারছি? এখন তাইলে ঘটনা হচ্ছে যে একই কোম্পানি দুইটা সফটওয়্যার কেন বানাইছে? একই কোম্পানি দুইটা সফটওয়্যার বানাইছে হচ্ছে দুইটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে। একটা হচ্ছে ভিএফএক্স ইন্ডাস্ট্রি, যেখানে কিনা আপনার কোনো প্রকার রেন্ডার করার যৌক্তিকতা এই জায়গায় নাই, এবং আপনি এই জায়গায় 2D প্যাটার্ন তৈরি করে যে সেলাই মেশিনে বা আপনার কাটিং মেশিনে ইনপুট আউটপুট দিবেন, সেই ধরনের কোনো যৌক্তিকতা এই জায়গায় নাই। দ্যাটস ওয়াই হচ্ছে এই সফটওয়্যারটা থেকে ওই বিষয়গুলোকে বাতিল করে দিয়েছে, আর বাকি যা কিছু আছে সবকিছুকে সেমই রাখছে, কারণ বাকি আদার সবকিছু একইভাবে প্রয়োজন 3D ভিজুয়াল বা 3D ম্যাশ তৈরি বা সিমুলেশন তৈরিতে। বুঝতে পারছি? ওইটাতে স্যার কি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইউজ হয়? আর সিএলও যেটা আছে, এটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন একজন ফ্যাশন ডিজাইনার
বা একজন মার্চেন্ডাইজার নতুন একটা ড্রেসের ডিজাইন নিবে বা হচ্ছে আপনার শিপমেন্ট নিবে, তখন ক্লায়েন্টকে ওইটার ভিজুয়ালটা প্রেজেন্ট করাইতে হয়। এন্ড একটা টাইম পর্যন্ত এই ভিজুয়ালটা হচ্ছে যারা আমাদের ফ্যাশন ডিজাইনার ছিল তারা 2D ড্রয়িং করতো পুরো ড্রেসটাকে, ক্যারেক্টার ড্রয়িং করতো, এরপরে পুরো ড্রেসটাকে ড্রয়িং করতো, তারপরে সেই ড্রয়িং এর ভিজুয়ালটাকে দিত, সাথে সাথে হচ্ছে সেটা প্রোটোটাইপ বানাইতো। মানে প্রোটোটাইপটা কি, এই যে আমরা যে ড্রেস পরে আছি না ডামির গায়ে এরকম প্রোটোটাইপ ড্রেস পুরাটা বানাইতো আগে, বানায়া তারপরে হচ্ছে সেটাকে দিত। এন্ড সেইখানে হচ্ছে কস্ট এস্টিমেট করতো যে এখানে কতখানি কাপড় লাগতেছে, কতখানি সুতা লাগতেছে, কয়টা বাটন লাগতেছে, বাটনের থিকনেস কত লাগতেছে, কি কি এক্সেট্রা সব তখন মেজার করতো। এন্ড সেটা কস্টলি ছিল, মানে আপনার টাকা পয়সার ব্যাপার চলে আসতো সেখানে, কারণ আপনি ফ্যাব্রিক কিনে আনতেছেন, ফ্যাব্রিক কাটতেছেন, সবকিছুতে তো খরচ লাগতেছে, তাই না? এন্ড ওইটার শিপমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ওই পুরোটাই কিন্তু অফিসের পকেট থেকে টাকাটা খরচ হয়। বুঝতে পারছেন? এই জন্য কি হয়েছে, এই ভিজুয়াল লুকটাকে এখন 3D তে নিয়ে আসা হয়েছে। যখন আপনি জায়গায় 3D তে ওই সেম ড্রেসটা এটাকে হুবহু বানায়া টেক্সচার করে রেন্ডার আউটপুট দিতে পারতেছেন, তখন কিন্তু আর আপনার ওই যে রিয়েল লাইফের ড্রেস দেখতে কেমন ক্যাটালগ করে দেখাইলে কেমন লাগে ওটা প্রয়োজনীয়তা পড়তেছে না। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে এখন ফ্লোটা ইউজ করে। সো ফ্লো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সো যে মার্ভেলাস পারবে সে ফ্লো পারবে, যে ফ্লো পারবে সে মার্ভেলাসও পারবে। মার্ভেলাসের ফাইল কি ক্লোজ করতে হবে? হ্যাঁ, তাহলে তো মার্ভেলাস মানে একই বললাম না যে দুইটা একই কোম্পানির একই সফটওয়্যার ইন্টারফেস থেকে শুরু করে সবকিছু সেম না, তাহলে তো মনে করেন যে মার্ভেলাসের যে যে ডিজাইনটা আমি বানাবো সেটা আমি ক্লোজে নিয়ে গিয়ে আপনার ইয়েতে হ্যাঁ পারবেন, প্রোডাকশন আউটপুটে দিতে পারবেন, হ্যাঁ সম্ভব, ওখান থেকে দেওয়া যাবে। হ্যাঁ সম্ভব। মানে ধীরে ধীরে ওই ওইটা শিখাইলে তো হ্যাঁ ওইটা না, ওইটা শিখাইলে হয় ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আমরা দরকার নাই। কোন ইন্ডাস্ট্রিতে আছি, অ্যানিমেশন ভিএফএক্স এ আছি, মানে ভিএফএক্স ইন্ডাস্ট্রি সিজিআই ইন্ডাস্ট্রিতে আছি। সো সিজিআই এর জন্য স্পেশালি মার্ভেলাসটাকে ডিজাইন করা হয়েছে। সো এইখান থেকে এমন কিছু প্যাটার্ন শর্টকাট আছে যেটা কিনা আমার অন্যান্য সফটওয়্যারের সঙ্গে জিনিসটাকে মার্জ করাইতে হবে এই আউটপুট গুলো। এটা শিখা কি অনন্ত স্যারের কোম্পানিতে ভিএফএক্স এর সাথে উনি মনে করেন যে ওইটা লাভ দিতেছে ওনারা অবাক দিছিল না। পিছনের ওনার হচ্ছে সুপারম্যানের ছোট ছোট পোলাপান ওনারা অবাক দিছিল না যে আমাদেরকে নিয়ে দিল। ডিটেইলস উনি 100 কোটি টাকা বাজেট দিন জানে শহরে যাবে না। ওনার 100 কোটি টাকার মুভির দাম তো বাইরে অবশেষে 4 কোটি টাকা। নতুন একটা আসছে বেচারা কিন্তু প্রফিট করছে মুভি দিয়ে যাই বলেন 8-9 কোটি টাকার মুভি করছে করছে ঠিক আছে, এখন যা সবারই হচ্ছে অনেক কিছু নিতে পারে সবারই একটা তো মনে করেন মার্কেটিং জি, স্ট্র্যাটেজি policy থাকবে, আছে। পলিসি তো থাকবে। নতুন মুভি পোস্টার বেরিয়েছে না কি হিম যে Kill him। না এটা টিজার ভালো করছে পূর্বের টিজার পেয়ার দিন রাত এই দিনটা দের ফার্স্ট টিজারও তো ভালোই ছিল। ওটা তো ভিএফএক্স তখন তো চিন্তা করছিলাম ওরে বাবা বাংলাদেশে এইরকম ভিএফএক্স টা মুভি তৈরি হইতেছে। ভিএফএক্স অনেক ভালো ছিল, এটা মানে চেঞ্জ হয়ে আর সেকেন্ড যখন ট্রেলার আসছে এবং ধান খেতে অবস্থা এক একটা এত বড় বড় কুমড়া করতে গেছে এইটা ইচ্ছা করে বানাইছে। তারপরে উনি মার্সে ওই ব্রাজিল কোন জায়গা থেকে কি যাইতেছে কি করতেছে এগুলা ইচ্ছা আমার কথা হচ্ছে কাটসিন তো একই থাকার কথা না, এটা আবার সেকেন্ড টাইম চেঞ্জ হয়ে গেল। এটা বানাইছে সেকেন্ড টাইম ইচ্ছা করে, যাতে করে এই যে আপনি আজকে ক্লাসে কথা বলতেছেন এই কথাটা যাতে বলেন, যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় এইটার জন্য। কারণ দেখেন একটা বাজারে যখন একটা ম্যাঙ্গো জুস আসে সেটাকে প্রমোট করানোর জন্য কত কি ব্র্যান্ডিং থেকে শুরু করে প্রমোট করার জন্য কত কি করানো লাগে, কত ইনভেস্টমেন্ট। কিন্তু এইখানে যখন একটা মুভি নিয়ে আসতেছেন আপনি এত টাকা খরচ করে, সেই মুভিটার ব্র্যান্ডিং করার জন্য আপনি কিন্তু কোনো বিজ্ঞাপন ওইভাবে দিতে পারতেছেন না কোথাও। কি করতে হইতেছে, আপনি এখন সোশ্যাল মিডিয়ার ব্যবহার আপনি করতে পারতেছেন। আইদার হচ্ছে আপনি কি করতে হবে, রাস্তায় রাস্তায় পোস্টার লাগায় আর মাইকিং করে মনে করেন এলাকা গরম বানায় ফেলাইতে হবে। আসিতেছে, হ্যাঁ হ্যাঁ আসিতেছে। এই আমাদের পড়ার স্যার তো ভালোই পারে। হ্যাঁ ঠিক, আগে আগে করছেন নাকি, এক্সপিরিয়েন্স আছে? বিভিন্ন নাটকে তো এখনো দেখা যায়। আচ্ছা যাক। সো
এই আর কি। So এখন দেখেন সেইটা কিনা আপনারা এই নেগেটিভ মার্কেটিং এর মাধ্যমে জাস্ট বেশি কিছু করা লাগে নাই, এই অল্প কিছু খরচের মাধ্যমে বাস তার সব হয়ে গেছে সব। নরমালি যদি চিন্তা করি, যদি ফার্স্ট ট্রেলারটা ওটা দিত, যেটা সেকেন্ড টাইম এটা কথাই বলতে পারে না, ট্রেলার দেখতে সেকেন্ড টাইম বলতো না ডেভেলপ করছে, তখন তো হচ্ছে বইলা মানুষ চুপ করে যেত আর দেখতে যেত না। ওর তো হচ্ছে ওর ইচ এন্ড এভরি মানুষের কর্নার কাতারে কাতারে ছড়াই দিতে হবে এটা। এগুলো তো দেখতে যায়নি। বুঝে দেখতে যান নাই কোয়ালিটির কারণে, আর কোয়ালিটি ভালো হলে অবশ্যই যাইতেন। সেকেন্ড ট্রেলারটা কেন? ইনকাম কিন্তু করছে 8-9 কোটি, এটা কিন্তু একটা হিউজ বিষয়। হ্যাঁ 8-9 কোটি ইনকাম করছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, ভাবা যায়? যেমন হাওয়া নাকি হচ্ছে আপনার ইউএসএ গিয়ে 2 কোটি টাকা এক সপ্তাহে কামায় ফেলাইছে, জি। ভাবা যায়? Making ভালো ছিল। ভালো ছিল, ওদের ইয়ে তো অনেক ভালো ছিল। যাক, আপনারাও বানাবেন, সেটাও মানুষজন দেখবে। কালকে হচ্ছে আইসিটি ডিভিশনে গেলাম, আইসিটি ডিভিশনে গিয়ে হচ্ছে তাদের সঙ্গে মিটিং টিটিং করে আসলাম। মানে তারা হচ্ছে রিও ক্যাফেতে তো চুক্তি করছে, কোথায়? রিও ক্যাফেতে যায়। কোথায় চুক্তি করছি? রিও ক্যাফের সাথে চুক্তি হয়েছে না? ও হ্যাঁ, ওটা হচ্ছে আপনারা ওই যে খাইতে যাবেন, আর হচ্ছে ইয়া কি জানি কার্ডটার নাম কি, প্রেস্টিজ কার্ডটা দেখাইলে আপ টু 25% পর্যন্ত মনে হয় অফ পাবেন। তো এখন হচ্ছে বাফেটের প্রাইসই হচ্ছে গিয়ে মনে করেন কত 600 টাকা, আর সেখানে যদি না 800 না, এত না, রিওতে এত না, রিওতে কম, 600 রিওতে কম, ডিনারে 800, লাঞ্চে মনে হয় কম। হ্যাঁ তার ওই যাবো কফি একটা নিবো, একটা ছবি তুলবো, দিয়ে আসবো। আচ্ছা, সো এখন হচ্ছে ঘটনা হলো এই, বাইরেতে ওই যে আপনার মেডিকেলের সামনে কফি পাওয়া যায় 15 টাকায়। না গভর্নমেন্ট দেখলাম এই জায়গায় এখন সেই উঠা পুরা লাগছে। এখন আমি বুঝলাম না যে এটা ডুবানোর জন্য লাগলো কিনা, আমার আল্লাহই জানে। রাস্তার ওই আইসিটি ডিপার্টমেন্ট যদি কোনো উদ্যোগ নেয় ওটা মানে ফলপ্রসূ হবে বাংলাদেশের জনগণের জন্য। সেটা হচ্ছে গিয়ে তারা এবার এক একটা ল্যাবের পিছনে নাকি 20 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে। আমি কই হইছে স্যার খাতা কলমে অ্যাকচুয়ালি না। হইছে ওইটার ভিতরে ইনভেস্ট না কইরা ওই যে ওদের টেন্ডারে কাজ করছিল কিছুদিন আগে, 2.5 কোটি টাকার পিসি কিনছিল না, তো সব সাপ্লাই আমার এখান থেকে দিয়া। তো খাতা কলমে আছে 2.5 কোটি টাকা, অ্যাকচুয়ালি নাই। নিচে পর্যন্ত আসতে আসতে এক ডিজি খেয়ে দেয় অর্ধেকের বেশি। কেমনে? আমি আপনার জন্য আরেক কোটি টাকা নিয়ে আসবো, আমার কিছু থাকবে না। এই কাম চলতে সো এই আর কি অবস্থা। তো যাদের সঙ্গে মিটিং এ গেছে গিয়া মন চাইছে বাইতো করে এই জায়গায় হানছে কে এটাই বড় সমস্যা, এটা কিন্তু না, পরিচয় দিতেছে কি শুনেন, উনি বুয়েটের, উনি চুয়েটের, উনি কুয়েটের, এইরকম। তো আমি বললাম আচ্ছা, তো এই জায়গায় তো আমার কোনো যোগ্যতাই নাই, মানে আমরা যে 3 জন গেছি এগুলো ছাড়া তো দাঁড়ানোর কোনো ভ্যালুই নাই, কি করতে দাঁড়াই আসছি এই জায়গায়। যখন বিশ্বাস করেন মুখটা খালি খুলছে, যখন বুঝতে আমি কি হইছে? কতদূর আছে। ঠিক আছে চললে মিশলে বুঝা যায়। শুনেন, বুয়েটের একজন স্টুডেন্ট, সে ওয়ার্ডে টাইপ করতে পারে না, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রাখছে, সে টাইপ করে, সে বসে আছে শুধু, এই ইয়া দাও, স্যান্ডউইচ দাও, দিছো, আহা আরেকটা নিয়ে আসো, পানির বোতল আনছো। অথচ আমরা কথা বলতেছি, কথার মাঝখানে সে যে কথা শুনবে তার কোনো ভ্যালুই নেই। ওর মিটিংটা হইলেই হইছে, এটা জমা দিতে হবে, মিটিং করতে না, ও সাইন বারবার খালি জিজ্ঞেস করতে, সবার সাইন নিছো, সবার সাইন নিছো, বাচ্চাটার কি আমি জানি। মানে কি যে একটা অবস্থা। সে খালি খেজুর খাইতেছে, তো খেজুর খাইতেই আছে। আমি খালি দেখলাম ও খালি খাইলো, কি যে বুঝছে ওই জানে, হুদাই কতক্ষণ তেরামি করলো। মানে উনি 2D আর 3D একসাথে বানাবে। হ্যাঁ, বাহ। যে 3D আর্টিস্ট হবে সে যাতে 2Dও পারে, তার 2D আর্টিস্ট হইতে হবে। কিন্তু ঘটনা হলো ভাই কেন, এগুলোতে ঘাস কাটবে এরা। 3D টার এই ছবিতে আমি মনে হচ্ছে এইসব সেক্টরগুলো যারা মনিটর করে, না কি করে এরাই ভালো। উনি ভাবতেছে 2Dটাও অ্যানিমেশন 3Dটাও অ্যানিমেশন, তার মানে এক একজনরে এমন জাহাজ বানাবে তারা, যেই জাহাজ কিনা বাংলাদেশের নদীতেও চলবে, আবার আটলান্টিকের বরফের ভিতরেও চলবে। 3D ইন্ডাস্ট্রিতে একজন সব সামলাইতে পারে না, সে কিভাবে দুইটার না, সে তার সব হইতে হবে। এইরকম মানে পুরো ডিবেট চলছে, মনে করেন 1 ঘন্টার মতো ওনার সাথে। আমি চিন্তা মিটিং গেছিলাম ওদের এখানে, মানে মনে হয়েছে হাতুড়ি নিয়ে একটা যে খালি মাথা। আবার হচ্ছে গেম ডেভেলপারদের থেকে একটা টিমরে ধরে নিয়ে আসছে ব্যাটারি লো থেকে। এরা আইসা তো মনে করেন এরা তো আর আমাদের মতো এরকম মানে শালীনভাবে ভদ্রভাবে অফিসিয়াল ভাবে কথা বলে না। এরা যে মুখ খুলছে, আমি কই আল্লাহ এগুলো কেন আনছে, এরা তো বাল ছাল কোয়াটে একদম পুরা। আমরা তো হচ্ছে ভদ্রভাবে বলতেছি যে এখানে যেটা পয়েন্টটা লিখেছেন এটা একটু এডিট করতে হবে, এটা চেঞ্জ হয়ে এখানে অন্যটা। এটা কি লেখছেন,
এটা কোনো লেখা হলো, এটা ভুল। আপনি কেমনে পারেন একজন ডেভেলপার আর্টিস্ট কইতে বুঝছেন ডাইরেক্ট? আমি কই আল্লাহ এগুলোই তো দরকার ছিল। ওইটাই ঠিক আছে ওদের জন্য। মানে পুরাই মানে এরা জাস্ট হচ্ছে মনে করেন, মনে করবেন কি এরা মানে আমি জাস্ট চিন্তা করি এরা পাস করছে কেমনে বুয়েট টুয়েট থেকে ইয়ে করে, এরা কিছুই বুঝে না। এদের চাকরি ওই জায়গায় দেওয়ার কারণেই এই অবস্থা হচ্ছে আজকে। এই জায়গায় সে ওই জায়গায় হচ্ছে আমাদের একজন মোশন গ্রাফিক্সের রানিং ব্যাচের একজন স্টুডেন্ট আছে, সে পুরো ল্যাব থেকে শুরু করে তাদের অফিসিয়াল যত কার্যক্রম যা আছে সব সে নাকি সামলায়। তাহলে বুঝে নেন। মানে সেই পরিচয় করে দিচ্ছে, এই যে উনি আছে উনি সামলায়। পরে উনি হচ্ছে হঠাৎ করে আইসা আমার একটা কাগজ ধরে দিয়েছে, স্যার এটা একটু দেখেন। আমি এটা কি বলে পিসি কনফিগারেশন। কারণ আমি ভাবছি যে এই পিসি কনফিগারেশন যেমনি উনি ডিটেলসে বানাইছে, আমি ভাবছি যে এটা দিয়ে ল্যাব বানাবে। আমি বললাম যে এই পিসি কনফিগারেশন এত অল্প কেন, বাজেট এত বেশি? বললাম না স্যার এটা আমার জন্য। আমি বললাম আপনার জন্য পিসি আমি বানাই দিব? আমি তো চিন্তা করতেছি ভাই এই আইসিডি ডিভিশনে আছে কত বড় মানুষ, এর পিসি কি এর পিসি আমি বানাবো? কি বলে এগুলা, এ তো আমার তো বহুত জানে। পরে বলে স্যার আমি ক্রিয়েটিভ আইটির মোশন গ্রাফিক্সের রানিং ব্যাচের স্টুডেন্ট, সামনে স্যার 3D করব, 3D অ্যানিমেশন অ্যাডমিশন নিব। স্যার আমি তো আপনার অনেকবার দেখছি কিন্তু কথা বলার সময় হয় নাই, আপনি যদি স্যার পিসিটা একটু বানায় দেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে। আর মনে মনে তুই আয়। আইসিডি টেন্ডার ফাইল দেখলে মাথা রক্ত উঠে যাবে স্যার। 32টা পিসি দিছি, তো এমন ভাবে কনফিগার বানাইছে এটা মার্কেটে পাওয়া যায় না, সম্ভবই না। এটা কি ডেস্কটপ পিসি বানাইছেন নাকি ওই যে অল ইন ওয়ান পিসি যেগুলো যে? ওদের হচ্ছে সব ব্র্যান্ড পিসি লাগে, হ্যাঁ। আর কিছু থাকে কাস্টমাইজ। বুঝতে কাস্টমাইজ দেওয়া হয়েছিল কাস্টমার। না সব দেখলাম ব্র্যান্ড পিসি, এক মনিটরে ওদের সব। হ্যাঁ, ওদের বেশিরভাগ ব্র্যান্ড পিসি। মেকানিক আর ম্যাক দেখতেছেন না, ওদের সব নষ্ট হয় করে করে। না করবে ফিরিস্তি আছে দুনিয়া টার্ম অফ কন্ডিশন কাজে করে ব্লোড ডাউন না। মনিটর খুলবে গ্রাফিক্সটা টিভি আটার ডমিনেশন। আচ্ছা দেখেন, মার্ভেলাস যখন আমরা ওপেন করব আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, যেটা অলরেডি আপনারা যারা ইনস্টল করে ফেলছেন তাদের সামনে চলে আসছে। মার্ভেলাস নাই স্যার, সফটওয়্যারটা দিয়ে ইনস্টল করতে হবে। লেয়ার বার আউটলাইনার মানে আমি টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা দেখেন, আজকে খালি দেখলেই হবে, দেখেন দেখে বুঝেন তাইলেই হবে, আর কিছু লাগবে না, পরবর্তীতে বুঝেন। একদম উপরের এই বারটাকে বলা হচ্ছে মেনু বার। এই কি করেন কেন, সেজন্যই তো বললাম এই কি করেন। না না উপরের মেনু বার টুলবার আপনি না এই জায়গায় বসেন, ওইখানে গেছেন কেন? মার খেতে গেছেন? কমাই দিছি, আসেন সামনে আসেন। মোটামুটি তো প্রথম দিকে এগুলো মুখস্থ, মেনু বার টুলবার আউটলাইনার হ্যাঁ। লেয়ার বার। বলেন এটা কি? কোনটা তো এই পাশে দেখা যায় না, এই দিকে এই যে মাউস কার্সর দেখা যায় না। ইউইশেল। আচ্ছা এটা হচ্ছে 3D উইন্ডো, যেটা 3D উইন্ডোর এগুলো হচ্ছে 3D টুলবার। আর এটা হচ্ছে 2D উইন্ডো, 2D প্যাটার্ন উইন্ডো, যেটা হচ্ছে প্যাটার্ন উইন্ডোর প্যাটার্নের টুলবার এগুলো। এই পাশ থেকে হচ্ছে কন্টেন্ট ব্রাউজার বা ব্রাউজার অবজেক্ট ব্রাউজার, যেটাকে হচ্ছে আমরা মায়ার আউটলাইনারও বলতে পারি। এখানে আপনার হচ্ছে প্রথমে থাকবে সিন, এখানে আউটলাইনারের মতো সবকিছু থাকবে। লাইক এখন আমার এখানে যা যা আছে সেগুলো এখানে দেখতে পারতেছি। অ্যান্ড এর সাথে সাথে আমাদের কি কি আসবে, পরবর্তীতে প্যাটার্ন আসবে, ফ্যাব্রিক আসবে, ক্যারেক্টার আসবে, এক্সেট্রা, সব লিস্ট আকারে একটা করে এই জায়গায় পাবো। এরপরে আসে হচ্ছে ফ্যাব্রিক। আমাদের একটা বিষয় বুঝতে হবে, একটা হচ্ছে ফ্যাব্রিক আর একটা হচ্ছে প্যাটার্ন, দুইটা আলাদা বিষয়, দুইটা কখনোই এক না। একটা ফ্যাব্রিক দিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়, তাই না? কিন্তু একটা প্যাটার্ন দিয়ে কিন্তু একটা ফ্যাব্রিক কখনোই তৈরি হবে না। সো এখন ফ্যাব্রিক কাকে বলতেছি, প্যাটার্ন কাকে বলতেছি, এটা কি বুঝেন আপনারা? কি বুঝেন বলেন? জামা এটা বললো না। হচ্ছে একটা ডিজাইন। পুরাটা কাপড় না, ফ্যাব্রিকটা হচ্ছে মনে করেন আপনি গেলেন ইসলামপুর, একটা পাঞ্জাবির কাপড় কিনে নিয়ে আসলেন, এখন কয় গজ লাগবে? 3 গজ কাপড় কিনে আনছেন সাপোজ, এটা কি আপনার ফ্যাব্রিক, পুরার ফ্যাব্রিক কিনে আনেন। এই ফ্যাব্রিকটা যখন আপনি টেলার্সের কাছে দিবেন, টেলার্স কি করবে, আপনার মাপ নিবে, এরপরে সামনের পার্টের জন্য একটা প্যাটার্ন কেটে ফেলবে আলাদা, পেছনের জন্য আলাদা একটা প্যাটার্ন কেটে ফেলবে। এরপর হচ্ছে আপনার হাতা মানে স্লিভ,
এই স্লিভের জন্য হচ্ছে আলাদা একটা টুকরা কাটবে, এই পাশে স্লিভের জন্য আলাদা টুকরা কাটবে, এরপরে কলারের জন্য আলাদা টুকরা কাটবে। এই যে টুকরা টুকরা করে ফ্যাব্রিকগুলোকে যে বানাচ্ছে এইগুলাকে বলা হচ্ছে কি প্যাটার্ন। বুঝতে পারছি? আচ্ছা, এই যে যারা যারা আসে নাই তারা ধর্ম বুঝবে না। এই কয়জন যে আছে হ্যাঁ, কেন? এটাই তো কেন তো শেষ, এখনো তো আসল জিনিসই শিখেন নাই। অ্যানিমেশন শিখতে আসলে না তো অ্যানিমেশনই শিখেন নাই, আগে যদি না আসার চিন্তা করেন তাহলে হবে? এখন যদি এগুলা না শিখাইতাম তাহলে বলতেন কি স্যার কিছুই তো শিখাইলেন না। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে 3D গ্রিড, যেই গ্রিডটা আমরা মায়াতেও পাই। এই গ্রিডে একটা সমস্যা তো মনে হচ্ছে যে কোনো সমস্যা নাই, মাঝখানে একটা লাইন কম, এই যে মাঝখানে আছে এই লাইনটা হালকা না, এই লাইনটা একটু হালকা অন্যগুলোর চাইতে। এটা জানি না, এটা ওরা বানাইছে মানে আমি একটু ডিফারেন্ট। এটাই। আচ্ছা, এইখানে নেভিগেশন একদম সেম মায়ার মতো। আপনারা যখন সফটওয়্যার ইনস্টল করবেন ওই সময় দেখবেন যে আপনার এখানে মায়ার সিলেক্ট করে দেওয়া যাচ্ছে, মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা মায়া এখানে সিলেক্ট করার অপশন আছে। যদি সিলেক্ট করে দেন তাহলে এটা মায়ার মতো করে নেভিগেশন হবে। অ্যান্ড যদি কেউ মনে করেন ভুল করে নেভিগেশন সিলেক্ট না করেই ইনস্টল করে ফেলেন, সমস্যা নাই, চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে চলে গেছে সেটিংস থেকে ইউজার সেটিংসে গেলে এইরকম অপশনটা পাবো। এখান থেকে চলে যাব ভিউ কন্ট্রোল। এই ভিউ কন্ট্রোলে আসলে এই যে এখানে দেখেন কর্নারে হচ্ছে আপনার মায়া দেয়া আছে এই জায়গায়। সো মায়া সিলেক্ট করে দিবেন, বাস হয়ে যাবে এটা মায়ার মতো। এরপরে ক্লোজ করে দেন, কাজ শেষ। এখন আপনি এটাকে মায়ার মতো করেই অল্টার ধরে লেফট বাটন দিয়ে নেভিগেট করতে পারবেন। আমি মেইনলি কাজ করব কি 2D 3D দুটা মিলাই করব। 2D তে কাপড় বানাবো, 3D তে গিয়ে কাপড় সেলাই করে সিমুলেশন করব। আচ্ছা, এইখানে দেখেন ফ্যাব্রিক নিয়ে কথা বলতেছিলাম। সো এইখানে হচ্ছে আমার ফ্যাব্রিকের আন্ডারে একটা করে আমি মাল্টিপল ফ্যাব্রিক নিতে পারবো। ধরেন আমি একটা টি শার্ট বানাচ্ছি, টি শার্টের উপরের পার্ট হচ্ছে ব্ল্যাক কালার, নিচের পার্ট হচ্ছে হোয়াইট কালার। সো এখন তাইলে আমাকে কয়টা ফ্যাব্রিক নিতে হবে? দুইটা। এখানে ডিফল্ট কয়টা দেওয়া আছে? একটা। তার মানে এই একটা দিয়ে আমি হোয়াইটটা বানাইলাম, কিন্তু ব্ল্যাকের জন্য আমাকে কি করতে হবে? অ্যাড বাটনে ক্লিক করে আরেকটা ফ্যাব্রিক বানাইতে হবে, যেই ফ্যাব্রিকের কালার আমি চেঞ্জ করতে পারবো কোথা থেকে? এই যে প্রপার্টি থেকে। এই প্রপার্টির যে অপশনটা, এটা হচ্ছে ফ্যাব্রিকের প্রপার্টি নিয়েও কাজ করে, আবার হচ্ছে আপনার এই যে প্যাটার্নটা বানাইলাম এই প্যাটার্নের প্রপার্টি নিয়েও কাজ করে। সো দুইটার প্রপার্টি কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। আমি যদি মনে করেন ফ্যাব্রিক সিলেক্ট করে এখানে মানে প্যাটার্নের প্রপার্টি খুঁজি তাইলে পাবো না, আমাকে প্যাটার্ন সিলেক্ট করে প্যাটার্নের প্রপার্টিতে খুঁজতে হবে বা যেতে হবে। ওকে, এরপরে কি আছে আমার? বাটন। এখানে ডিফল্ট একটা বাটন দেওয়া আছে, অ্যান্ড আপনি যদি আরো মাল্টিপল বাটন বা ডিজাইন কালার চেঞ্জ অ্যাড করতে চান, এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে এরকম বাটন আরো এক্সট্রা বাটন এখানে অ্যাড করতে পারবেন। যেইটাকে সিলেক্ট করে রাখবেন ওই বাটনটাই আপনার এখানে অ্যাপ্লাই হবে। আবার যদি ডিলিট করতে চান, এই যেখানে ডাস্টবিন বাটনটা আছে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। বাটন তো এখানে আনি নাই, তাই নাই। এরপরে আছে হচ্ছে আপনার বাটন হোল। সো বাটন তো আমরা চিনি, বাটনটাকে একটা হোলের মধ্যে অ্যাড করি না? সো এইখানে হচ্ছে সেরকম ভাবে আবার বাটন হোলও অ্যাড করা যাচ্ছে। এরপরে আছে হচ্ছে টপ স্টিচ। টপ স্টিচটা হচ্ছে মূলত আমার স্টিচ, সেলাই। ঠিক আছে, এখানে হচ্ছে আমি স্টিচ অ্যাড করতে পারবো, এরকম মাল্টিপল স্টিচ, আবার ডিলিটও করে দিতে পারবো, জাস্ট এই। সো এইভাবে করে হচ্ছে আপনার প্রত্যেকটা পার্টে গিয়ে গিয়ে জামা কাপড় অ্যাড করতে পারবো। সো ডিফল্ট অবস্থা একটা ফ্যাব্রিক অলওয়েজ থেকেই যাবে। আচ্ছা, এই পাশ থেকে দেখেন, এই পাশে হচ্ছে আমাদের লাইব্রেরি আছে। লাইব্রেরি এই যে এখান থেকে ছোট করে রাখা যায়, লাইব্রেরি এই পাশে চলে যাবে, আবার ক্লিক করলে লাইব্রেরি বের হয়ে আসবে। এই লাইব্রেরির মধ্যে হচ্ছে আপনার কিছু গার্মেন্ট অলরেডি হচ্ছে বানানো আছে, এগুলা জাস্ট ডামি হিসাবে আপনাকে দিয়ে রাখছে। এরপরে আছে হচ্ছে আপনার অ্যাভাটারের মধ্যে যদি যান, এখানে অনেকগুলা ডামি অ্যাভাটার পাবেন, যেগুলোর উপরে বেসিস করে আপনি প্র্যাকটিসও করতে পারবেন বা ড্রেস তৈরিও করতে পারবেন।
হ্যাঁ এইগুলাকে এখানে এনে এগুলোর গায়ে ড্রেস পরাইতে পারবেন। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে কিরকম, আমরা যেমন নিউ মার্কেটে বা সব শপিং মলে গেলে দেখি না যে কার্টুনগুলাকে বা পুতুলগুলাকে ড্রেস পরায় রাখছে, এইগুলো অনেকটা ওইভাবে করেই আমার কাজ করবে। হ্যাঁ, আমরা ওদেরকে জামা কাপড় পরায় জামা কাপড় বানানো শিখবো, যেহেতু আপনাদের হ্যাঁ 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 আপনি একটা ক্যারেক্টার বানায় সেখানে ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। সো আমরা তো আমাদের কাস্টম ক্যারেক্টারের জন্যই ড্রেসগুলোকে তৈরি করবো, রাইট? সো এখন তো আপনাদের কাস্টম ক্যারেক্টার মনে হয় সবাই এখনো বানায় শেষ করতে পারেন না। আছে আপনার? প্রথম অবস্থায় একটু এরকমই লাগবে, আস্তে আস্তে লাইনে আসবে। কেমন অদ্ভুত লাগে ঠোঁট নিয়ে কাজ করতে গেলে ঠোঁটের দাঁতের এরপরে ওই এক্সপ্রেশন শিখলে নালে বুঝা যেত যে হা করবে কখন। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি আছে, এখান থেকে হচ্ছে আপনার হ্যাঙ্গার আছে কয়েকটা, এই হ্যাঙ্গারে ডাবল ক্লিক করলে যে হ্যাঙ্গার চলে আসবে, এই হ্যাঙ্গারের সাথে আপনি ড্রেস ঝুলে রাখতে পারবেন। এরপরে ফ্যাব্রিকের মধ্যে ক্লিক করলে আপনি চলে আসবেন হচ্ছে ইসলামপুর। এইখান থেকে হচ্ছে আপনি সব ধরনের ফ্যাব্রিক পাবেন মোটামুটি। এখানে প্রত্যেকটা ফ্যাব্রিক ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। মূলত এই ফ্যাব্রিকটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে কাজ যেটা হবে, এই ফ্যাব্রিকের ফিজিক্স ওয়াইজ সিমুলেশনটা কাজ করবে। ধরেন এই ফ্যাব্রিকের ওয়েট হচ্ছে 165 গ্রাম। সো 165 গ্রাম কিন্তু অনেক মোটা একটা কাপড়। আবার যদি এটাকে ধরি, এটা দেখবো আরো মোটা কাপড়। সো এরকম মোটা চিকনের উপরে ফ্যাব্রিক যেরকম ফিজিক্সটা কাজ করে, আপনার এইখানেও অ্যানিমেশনের ফিজিক্সটাও ওইভাবে করেই ফ্যাব্রিকের উপরে কাজ করবে। অ্যান্ড এই প্রত্যেকটা ফ্যাব্রিকেরই কিন্তু একটা প্যাটার্ন টেক্সচার দেওয়া আছে, দেখছেন? এই টেক্সচারটাও আপনার এইখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে আপনি যতই যাই টেক্সচার দেন আর কারিশমা কাপুর করেন, আলটিমেটলি এটা মায়াতে যাবে, শুধু ম্যাশ আকারে যাবে। মানে আমরা মায়াতে যেরকম ম্যাশ বানাই ওরকম ম্যাশ আকারে যাবে, পুরো সাদা কালো। সো তার মানে হ্যাঁ হ্যাঁ জিওমেট্রিটাই যাবে, মানে ম্যাশের যে জিওমেট্রি সেটাই যাবে, কিন্তু ওইখানে আপনার কোনো ধরনের টেক্সচার আপনি পাবেন না। সো আলটিমেটলি টেক্সচার আপনাকে সাবস্টেন্স পেইন্টারেই বানাইতে হবে। তার মানে ওইখানে আপনি এখান থেকে ইউভি করে নিয়ে যাবেন সেটাকে, ড্রেসটাকে। হ্যাঁ, এইখানে কাটাকাটি করে ইউভি করা লাগে না, এখানে ইউভি অনেক সহজ, মানে এখানে অলরেডি ইউভি থাকে। হ্যাঁ, 2D প্যাটার্নটাই ইউভি। সো জাস্ট ওই ইউভিটাকে একটু রিঅ্যারেঞ্জ করা লাগে যাতে করে মায়াতে গিয়ে আপনি সহজে আর ইউভিতে হাত না দেওয়া লাগে, এই আর কি। সো ওইটাকেই হচ্ছে আপনি আউটপুট করতে পারবেন সাবস্টেন্স পেইন্টারের জন্য, জিব্রাসের জন্য, যেখানে আপনি নিতে চান সব জায়গার জন্য। ওকে, সো এই জন্য হচ্ছে এই জায়গায় আসলে টেক্সচার নিয়ে আহামরি এত মাথা গরম, মাথা চিন্তা করে লাভ নেই। সো এইখানে টেক্সচার যেটা হবে, এইখানে প্রেজেন্টেশনটা যাতে দেখতে ভালো লাগে সেটার জন্য হচ্ছে আমরা এই জায়গায় টেক্সচারটা অ্যাপ্লাই করব মূলত। জামা কাপড় পরার হ্যাঁ, কিসের কত জিএসএম এটা যদি হ্যাঁ এই যে জিএসএমটা তো এখানে দেয় নাই, এখানে থিকনেস আকারে দিছে, মিলিমিটার থিকনেস দিয়ে দিছে, 0.24 mm এরকম থিকনেস দিয়ে দিছে। জিএসএম দিয়ে দিলে আসলে বুঝতে একটু সুবিধা হতো। সো ওইটারই হচ্ছে আমরা এখন থিকনেস আকারে বুঝে নিচ্ছি জিএসএমটা ঠিক হ্যাঁ সেটা তো অবশ্যই বুঝি নাই না। এখান থেকে হচ্ছে আপনি ফ্যাব্রিকটাকে সিলেক্ট করে দিলে, ধরেন এটা হচ্ছে অনেক মোটা কাপড়, এটা একটা ডেনিমের ফ্যাব্রিক। সো ডেনিমের ফ্যাব্রিক আর নিটের ফ্যাব্রিক মানে টি শার্টের ফ্যাব্রিক অবশ্যই একই রকম ভাবে নড়াচড়া সিমুলেশন করবে না। সিমুলেশনের কথা বলতেছি, মানে নড়াচড়ার কথা। সো নড়াচড়ার কথা দেখেন, এইটা যেরকম পর্দা, এইটার নড়াচড়াটা একরকম হচ্ছে, আর এটা যদি পাতলা ফ্যাব্রিকের হতো তাহলে এটা নড়াচড়া অন্যরকম হইতো। সো এই নড়াচড়াটাকে যদি আমি মায়াতে নিয়ে যাই তাহলে তো সেম নড়াচড়াটাই পাবো। তার মানে এইখানে মোটা কাপড়ের নড়াচড়া হইলে মোটা কাপড়ের মতো নড়াচড়া মায়াতে যাবে, আর যদি পাতলা কাপড়ের নড়াচড়া হয় তাহলে পাতলা কাপড়ের মতো নড়াচড়া মায়াতে যাবে। বুঝতে পারছি? ওকে, এরপর হচ্ছে হার্ডওয়্যার এন্ড ট্রিমসের মধ্যে আসলে এখানে পাবো হচ্ছে কি পাবো, এখানে পাবো হচ্ছে কিছু জিপার আছে, জিপারের কিছু পুলার আছে, এইগুলো এখান থেকে পাবেন।
তারপরে এখান থেকে স্লাইডার পাবেন, এরপরে হচ্ছে আপনি টপ স্টিচটা পাবেন, মানে যে চেন যেটা, এই চেনটা মূলত কোনো মডেল না, এই চেনটা হচ্ছে একটা টেক্সচার, ঠিক আছে? তবে এইগুলো হচ্ছে মডেল, অ্যান্ড এই মডেলগুলো আপনারা চাইলে মায়া থেকে কাস্টম বানায়া এখানে নিয়েও আসতে পারবেন। এইগুলো তো ডিফল্ট দেওয়া, ধরেন আপনার বাটনটা হচ্ছে গিয়ে তারার মতো, ঠিক আছে? আপনার বাটনটা হইলো তারার মতো, সো তারার মতো বাটনটা তো আপনি এখানে পাবেন না। এই জায়গায় যে ইম্পোর্টের অপশন আছে, এখানে কি স্যার হচ্ছে ই ফাইল, মায়া ফাইল, ওবিজে সো এখানে হচ্ছে কি ইউবি তো না করে আনলে আপনি টেক্সচার করবেন কেমন? হ্যাঁ, এখানে আপনি এখানে অলরেডি ইউবি হয়ে যাবে, এখানে যখন আপনি ম্যাশ বানাবেন ইউবি হয়ে যাবে, জাস্ট হচ্ছে ইউবিটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, এগুলো পরে যাবে, এগুলো পরের কথা। আচ্ছা, আমরা কি মানে ইন্টারফেস জানার পরে কি আপনি কোনো কাজ করব আজকে? হ্যাঁ, মনে চায় না, আমি আজকে ইউপি সম্পর্কে আরেকটু ডিটেইলস জানতে চাই। না আজকে এটা জানি, তারপরে ইউবি জানবো। কারণ এর আগের দিন হচ্ছে আমরা আবার একটা ভিড়ে বেশি যাই না ফেলাইছিলাম। না সমস্যা না, স্যার ভালো হয়েছে। কই আউটপুট তো নাই। একজন দেখলাম একটা ঘর বানাইছে, এই যে ইয়া সাহেব কি বলে, আপনি তো রেসপন্স আমি ইচ্ছে করে করি নাই, আপনি বলছেন যে ইনকমপ্লিট প্রজেক্ট। ইনকমপ্লিট প্রজেক্টে আমি কি করব? হ্যাঁ, আপনারটা ভালো আছে, কিন্তু স্কাই কই? অনেক বড় ডিস সবই বানাইছে, স্কাই বানাইতে ভুলে গেছে। স্যার কষ্ট পাইছি। কষ্ট তো আমি পাইছি যে সবকিছু কইরা লাস্টে টাচটা দেয় নাই। মানে দূরের জায়গাটাও দেখায় নাই, মানে মনে হচ্ছে যে একটা স্টুডিওর ভিতরে খারাপ একটা মনে হয় যে টাইটানিক যেমন মুভি করছে ওই টাইপের ফুলের উপরে বয়ে আছে। আচ্ছা, যাই হোক, সো আমি এগুলো বলবো কেন? টাকা লাগবে টাকা লাগবে আচ্ছা আচ্ছা দেখেন, সো এইখান থেকে হচ্ছে এই রকম অবস্থা করে হচ্ছে কাজ টাজ করা যায়। এবার ধরেন আমরা যদি একটা ক্যারেক্টারকে নিয়ে আসি, এখান থেকে অ্যাভাটারে গেলাম, মেইলের মধ্যে গেলাম, ধরেন এই একটা মেইল ক্যারেক্টার নিয়ে আসলাম। এটা মাহবুব ভাই বলুন স্যার। পড়ানো স্যার আমার মতো না এটা স্যার, আপনার মতো চুল আপনার মতো দেখেন আমার মতো আছে। আচ্ছা, খেয়াল করেন, সো এইখানে যখন ক্যারেক্টার নিয়ে আসবো, সো এই ক্যারেক্টারটার যে আউটলাইন আছে না, এই আউটলাইনটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন? এই যে দেখা যাচ্ছে আউটলাইনটা। ওকে, সো এখানে যে কোনো মডেলই নিয়ে আসেন না কেন, সেই মডেলের আউটলাইন আপনি এই জায়গায় দেখতে পারবেন। এখন মায়া থেকে মডেল নিয়ে আসার সময় অবশ্যই হচ্ছে আপনার সেন্টার অফ গ্রিডে মডেলটাকে রাখতে হবে, নাইলে এই যে দেখছেন মডেলটাকে যে দুই ভাগে ভাগ করছে একদম মিডলে, এই দুই ভাগে ভাগটা ঠিকঠাক মতো থাকবে না। কি? ভাগ করবে না। এটা তো অলরেডি আন্ডারওয়্যার বানানো আছে, ধরেন এখানে আমি সুডাউনটা করতে চাই না, এটার বডি টেক্সচারের মধ্যে এটা দেওয়া আছে, আপনি এটা রিমুভ করতে পারবেন না। আপনার এটা খুলতে দিতে হবে। খোলা চেষ্টা করে বলছে এদিকে না, সেটাই দেখতেছি। না, আন্ডারওয়্যারের ডিজাইন কেউ দিলে এখান থেকে মনে করেন যে নিয়ে আপনি এই আন্ডারওয়্যারের উপরেই আন্ডারওয়্যার পরাবেন। সো মূলত এটা হচ্ছে ওর বডি টেক্সচারের সঙ্গে মার্চ করে দেওয়া। আচ্ছা, সো এখান থেকে দেখেন, আপনারা যদি হেয়ারের মধ্যে আসেন, এখানে ওর কয়েকটা হেয়ারের প্যাটার্ন দেওয়া আছে। এটাতে ডাবল ক্লিক করলে এই যে ওর হেয়ার চেঞ্জ হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করলে আচ্ছা, কি মাহবুব সাহেব এগুলো কি বলেন? জানে যে ক্লাস মাহবুব সাহেব খুব ফেমাস এই হচ্ছে। আচ্ছা, সো যদি আমি এখান থেকে শুতে আসি, এখান থেকে কয়েকটা শু পাবো। এই যে দেখেন, এটা হচ্ছে এটা জানো এটা একটা বুট টাইপের শু, আর এটা হচ্ছে শু টাইপের শু। আগেরটাই ভালো ছিল, এটা তুষার সাহেবের মতো ছিল। কই দাদা দেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে যদি মোশন আছে, এই মোশনগুলো কিরকম,
এই মোশনগুলোকে যদি এখানে ছেড়ে দেন, ওকে দেন, ওকে দেওয়ার পরে এখানে প্লে বাটনে ক্লিক করেন। ও আচ্ছা, কোনো কাপড় টাপড় বানায় না, এই জন্য সিমুলেশন করে দেখাবে, মানে ও হচ্ছে এখান থেকে একটু ক্যাটাপ করে হাইটে দেখাবে। হ্যাঁ আচ্ছা, এই সফটওয়্যারটা আপনাদের ইউজ করতে গেলে হচ্ছে আপনাদের একটু জিপিইউর প্রয়োজন আছে, মানে মূলত হচ্ছে জিপিইউ যাকে বলে গ্রাফিক্সের। সো উইথাউট গ্রাফিক্স এটা সিমুলেশন করতে একটু কষ্ট হবে। ওকে, হ্যাঁ ওই যে 2 GB 3090 Ti কার? লাগবে, এটা ছাড়া ও আচ্ছা, ওকে যাই হোক। সো দেখেন আচ্ছা খেয়াল করেন, আমরা যদি এই ক্যারেক্টারটার জন্য প্রথমে একটা টি শার্ট তৈরি করতে যাই, সো টি শার্ট তৈরি করতে গেলে ধরেন একটা গোল গলার টি শার্ট তৈরি করবো, কিভাবে তৈরি করা যাবে? সো দেখেন প্রথমে এই যে এখানে আমাদের যে 2D প্যাটার্ন উইন্ডো, এইখানের একটা একটা করে টুল যদি আমি বলতে যাই আপনাদের একটাও মনে থাকবে না। আমরা কাজ করব, এক একটা প্রজেক্ট বানাবো, সো সেটার সাথে সাথে যেই টুলসটা আসবে আমাদের এটা শেখা হয়ে যাবে। সো দেখেন প্রথমে এই যে এইখানে এই টুলটার উপরে যদি আসি, দেখতে পাচ্ছেন এই টুলটার উপরে চাপ দিয়ে ধরলে এখানে 3টা টুল পাবো, একটা হচ্ছে পলিগন টুল, একটা রেক্টেঙ্গুলার, আর একটা হচ্ছে ইলিপস। সো পলিগন টুলটা কি? এটা হচ্ছে অনেকটাই যে পেন টুলের মতো এইভাবে করে কাজ করে, এন্ড এটা হচ্ছে কি আমার একটা পলিগন, একটা শেপ তৈরি করে ফেলছে। এইটা হচ্ছে আমাদের মুভ টুল, এই যে ট্রান্সফর্ম টুল বা মুভ টুল, এই যে এটা, এন্ড কিবোর্ড শর্টকাট হচ্ছে এ ফর হচ্ছে মুভ টুল বা ট্রান্সফর্ম টুল। এটা দিয়ে হচ্ছে আমি এই শেপটাকে উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় নিতে পারবো। এখন একটা ঘটনা হচ্ছে, এই শেপটাকে আপনি 2D উইন্ডোর যে কোনো জায়গায় নিয়ে যান না কেন, সেটা কিন্তু 3Dর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। 3Dর মধ্যে যদি হ্যাঁ, এই যে মায়ের মাধ্যমে এই যে এই যে এই যে এইটার সাথে তো এটা রিলেটেড না, এটা নেভিগেশনের কথা বলা হয়েছে, আর এটা তো টুলস আপনি ইউজ করতেছেন। সো টুলস আলাদা, নেভিগেশন আলাদা। নেভিগেশন এই যে ওইদিকে তাকান, এটাকে বোঝানো হয়েছে। এই যে নাড়াইতেছেন, এই যে ঘুরাইতেছেন, এই যে জুম ইন জুম আউট করতেছেন, এইটাকে বলা হয়েছে হচ্ছে নেভিগেশন। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে কি করতে হবে, আপনাকে যদি এই শেপটাকে আপনার অন্য কোথাও নিয়ে যেতে হয়, তাহলে সেটাকে নিয়ে যেতে হবে কিসের মাধ্যমে? এই যে গিজমোর মাধ্যমে। হ্যাঁ, গিজমোর মাধ্যমে। এইখানে একটা অল ইন ওয়ান গিজমো আছে, এইটার মধ্যেই, এই একটা গিজমোর মধ্যে আমি সবকিছু পাবো। এই গিজমোটাকে আপনাকে আনতে হলে যেতে হবে আপনার প্রিফারেন্স থেকে যেতে হবে গিজমো, এন্ড এখান থেকে ওয়াল কোঅর্ডিনেট, এই গিজমোটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে হচ্ছে আপনি এই গিজমোটা পাবেন। এই যে এখান থেকে আপনি এটাকে রোটেট করতে পারবেন, এইদিকে রোটেট করতে পারবেন, কিন্তু স্কেল আপনি এখান থেকে করতে পারবেন না। এটাকে যদি স্কেল করতে হয় তাহলে এই যে 2D প্যাটার্নটাকে এখান থেকে স্কেল করে বড় করতে হবে, তাইলে এটা এখানে স্কেল হবে। বুঝতে পারছেন? কারণ এই জায়গায় হচ্ছে আমার প্যাটার্নটাকে আমি বড় করা, ছোট করা, কাটাছিড়া করা যা যা করব, সেটার আউটপুটটা দিবে হচ্ছে কোথায়? আমার 3D-তে। তার মানে 3D-তে আমি এটাকে রোটেট করাইতে পারবো, মুভ করাতে পারবো, স্কেল ছোট বড় করাইতে পারবো না। ছোট বড় করাইতে হলে করতে হবে কোথায়? প্যাটার্ন উইন্ডোতে। বুঝতে পারছি? আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমার পলিগন টুল, যেটা শর্টকাট হচ্ছে এইচ। এরপরে দেখেন আছে কি রেক্টেঙ্গুলার, যেটা শর্টকাট হচ্ছে এস, এন্ড এই যে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, আপনারা তো জানেনই যে এটাকে হচ্ছে এইভাবে করে কাজ করে। এন্ড নিচে আরেকটা আছে, এটা হচ্ছে ইলিপসকে হচ্ছে এইভাবে যদি টানেন, এই যে এটা গোল বৃত্ত হয়ে গেল, টুলগুলোকে অনেকটা ইয়ের মতো ইলাস্ট্রেটরের মতো। হ্যাঁ, সো হচ্ছে এইভাবে করে হচ্ছে আপনার বিষয়টা কাজ করে। ওকে গেল। এবার আসেন ওর জন্য আমরা একটা প্যাটার্ন তৈরি করি। সো আমরা চলে গেলাম প্রথমে রেক্টেঙ্গুল মানে পলিগন থেকে একটা টি শার্টের প্যাটার্ন, কিন্তু আমরা যেভাবে পরি এইভাবে করে তৈরি হয় না। এটা কাপড়কে কাটা হয় হচ্ছে প্রথমে ভাঁজ করে, এরপরে কাটার পরে কি করা হয়? ভাঁজ খোলা হয়, আনফোল্ড করে দেখতে পাই যে পুরো প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। তাইলে বিষয়টা তৈরি হবে কিরকম? আমরা একটা পাশ তৈরি করব, এরপর হচ্ছে সব ফ্যাব্রিককে অলওয়েজ আনফোল্ড করব। আনফোল্ড করলে দেখবো যে এক পাশ বানাইছে, আরেক পাশ হয়ে গেছে। না, সিমেট্রি না। দেখেন কিরকম, এই যে সামনের এখানে দেখছেন
আমি যখন মাউসটা নিয়ে আসলাম এই লাইনটার সঙ্গে অটোমেটিক আমার মাউসটা স্ন্যাপ করতেছে, এই যে লাইনের সঙ্গে এই যে স্ন্যাপ করে উপরে নিচে যাচ্ছে। সো এইটা হচ্ছে কি আমার একদম মিডল লাইন। সো আমি যেটা করলাম, যেহেতু আমি সার্কেল টি শার্ট বানাবো, সো আমি এখানে এসে একটা ক্লিক করলাম অ্যান্ড এইখানে এসে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, লাইক একদম ইলাস্ট্রেটর বা ফটোশপের সেম পেন টুলের মতো। সো এইভাবে করে যে এটাকে ডানে বামে নাড়াইতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি এরকম। সো ডিরেকশনালটাকে হচ্ছে আমি এরকম করে দিলাম। এরপরে দেখেন আমি এদিকে নিয়ে যাব না, কিন্তু এটা স্ট্রেট না গিয়ে কী হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। কি করতে হবে, এই ট্রানজেন্টটাকে ব্রেক করে দিতে হবে। সো ব্রেক করার জন্য আপনি এটার উপরে যদি ক্লিক করেন তাহলে ব্রেক হয়ে যাবে, অল্টার ধরে ক্লিক করতে হবে না। আমরা হ্যাঁ শুধু এই লাস্ট ট্রানজেন্টের উপরে কি করব, ক্লিক করব, তাহলে এটা ব্রেক হয়ে যাবে। সো এই যে ব্রেক করে ফেললাম। এরপরে দেখেন এই যে হাতের এখানে একটা জয়েন্ট দেখছেন, যে হাতটা এইভাবে নামছে তারপর এইভাবে উঠছে, এইখানে একটা জয়েন্ট, তারপর আবার উপরের দিকে উঠছে। এই জয়েন্টটা হচ্ছে কি একদম এই হাতের এই জয়েন্টটা। এখন ঘটনা হচ্ছে এইখানে দেখবেন ক্যারেক্টারটা একটু এ পোজে আছে, নট টি পোজ। আমরা ক্যারেক্টার বানানো শিখছি কি পোজে, টি পোজে বানানো। টি পোজটা হচ্ছে রিগ করার জন্য হচ্ছে একটা আদর্শ পোজ। আর আমরা মার্বেলাসে এই সমস্ত ড্রেস তৈরি করব হচ্ছে রিগ করার পরে, বুঝতে পারছি? আমরা ক্যারেক্টারকে রিগ করে ফেলবো, রিগ করে ক্যারেক্টারকে এরকম এ পোজে নিয়ে আসবো। এই পোজ করে আমি ক্যারেক্টারটাকে ইম্পোর্ট করব কোথায়, মার্বেলাসে ফর ড্রেসের জন্য। যদি আমি মায়াতে ড্রেস না বানাই তাইলে আমি মার্বেলাসে আনবো। আর যদি আমার ড্রেস কোথায় মায়াতে বানাই ফেলি তাহলে তো আর মার্বেলাসে আনার কোনো দরকারই নেই, বুঝতে পারছি? এখন এ পোজে কেন লাগবে, এ পোজে লাগবে কারণ হচ্ছে আসতেছি। যদি আপনি হাতটাকে সোজা রেখে ফ্যাব্রিকটাকে বানান তাহলে এই জায়গাটা হচ্ছে কি হয়ে যায়, ক্যারেক্টারের সংকুচিত হয়ে যায়, জায়গাটা কমে যায়। তখন কি করবেন আপনি, এই জায়গার উপরে মাপ নিয়ে যখন ফ্যাব্রিক বানাবেন তখন ফ্যাব্রিকটা হবে কি ছোট, আর হাত যখন নিচে নামবে তখন কি হয়ে যাবে, ম্যাশ ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, বুঝতে পারছি? হ্যাঁ। এরপরে হচ্ছে আপনি যদি হাত নিচে থেকে নামায় রাখেন তখন কি হবে, এই জায়গাটা বড় হয়ে যাবে। সো যখন বড় করে মাপ নিয়ে আপনি ড্রেসটা বানাবেন, যখন হাত উপরের দিকে উঠবে বা নড়বে তখন এই জায়গায় ম্যাশ অনেক কুচকায় যাবে, অনেক বেশি ম্যাশ হয়ে যাবে। তো এই জন্য যেটা করা হয়, ক্যারেক্টারকে এ পোজে রাখা হয়, না নিচে না উপরে। এরকম একটা নিউট্রাল পোজে রাখলে তখন এটা নিচের দিকে নামাইলেও হালকা স্ট্রেস থাকে, আবার উপরের দিকে উঠাইলেও ঠিক থাকে, মানে কম বেশি হয় না। এই জন্য হচ্ছে আপনার এটা এ পোজ। হ্যাঁ বলেন। আমরা যে মায়াতে আপনার যখন ড্রেস বানাইছি, ড্রেসটা যখন বডিটাকে হচ্ছে ডুপ্লিকেট করে বানানো, আমি হ্যাঁ ডুপ্লিকেট করে বানাইছি। যখন মুভমেন্টে যাচ্ছিলাম ম্যাচগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছিল, বা ইয়ার পরবর্তীতে আমি ব্রাশ দিয়ে ওটাকে কমানো, গ্র্যাব করে বের করে আনা। এই যে ব্রাশ দিয়ে কমানো বানানো, সেটা তো মার্বেলাসকে বানাইলে করা লাগবে না। তাহলে আচ্ছা, এরপরে দেখেন এইখানে একটা ক্লিক করলাম, তারপরে হচ্ছে এই জায়গাটা কিরকম থাকে বলেন তো, সোজা থাকে নাকি কার্ভ থাকে? এই জায়গাটা কিন্তু আমাদের কার্ভ হয়। সো কি করব, এইখান থেকে ধরে এই যে কার্ভ করে দিলাম, বুঝতে পারছি? কার্ভ করে নিলাম। আবার ধরেন আমি এইখান থেকে কার্ভ না করে এইভাবে করতে পারি, এই জায়গাটাকে স্ট্রেট, এই জায়গাকে স্ট্রেট, এখানে স্ট্রেট, এই জায়গায় স্ট্রেট, অ্যান্ড একদম লাস্টে কোমর পর্যন্ত এইখানে স্ট্রেট, এইখানে একটা ক্লিক করলাম। অ্যান্ড দেখেন যখন আপনার এটা কি হয়ে যাবে, এই অ্যালাইনমেন্টটা স্ট্রেট থাকবে, তখন আপনাকে অলরেডি এটা পিঙ্ক কালারের সিগন্যাল দিবে যে তোমার অ্যালাইনমেন্টটা স্ট্রেট আছে। সো এখন হচ্ছে আমি কি করলাম, এখানে এসে এটাকে কানেক্ট করে দিলাম। সো দেখেন এখানে কানেক্ট করার সাথে সাথে অলরেডি আপনার ক্যারেক্টারের ঠিক সামনে এই প্যাটার্নটা চলে আসছে। কিন্তু এখন একটা বিষয় খেয়াল করেন, আমি তো এই জায়গাগুলোকে কার্ভ করতে চাইছিলাম, কিন্তু এখানে তো কিন্তু কার্ভ হয় নাই, সব স্ট্রেট। সো আমি কি করলাম, প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এইখানে হচ্ছে আমার ফ্যাব্রিকটাকে সিলেক্ট করলে এখানে পাবেন হচ্ছে আপনি অপাসিটি, দেখতে পাচ্ছেন? অপাসিটিটাকে কমাইলাম। এখন দেখেন আমার আউটলাইনটা, নিচের আউটলাইনটা আবার দেখা যাচ্ছে না? এই পর্যায়ে আমি এই যে উপরে দেখেন এখানে আরেকটা টুল আছে এডিট কার্ভেচার, এই এডিট কার্ভেচারটাকে নিলাম, এই এসটাকে সিলেক্ট করে কার্ভ করে দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন এই এসটাকে সিলেক্ট করে কার্ভ করে দিলাম। সো আপনি এইখানে ধরেও কার্ভ করতে পারবেন, যে কোনো জায়গায় ধরেই কার্ভ করেন না কেন সে কার্ভ হয়ে যাবে, বুঝলাম? এই সো আপনার যদি মনে হয় যে আপনি ওরকম করে কার্ভ করতে কষ্ট হচ্ছে, সো আপনি ইজিলি এই এডিট কার্ভেচার টুলের মাধ্যমে
যে কোনো এজকে কার্ভ করতে পারবেন। ওকে, আচ্ছা কার্ভ করা হয়ে গেল। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, ফ্যাব্রিক সিলেক্ট করলাম, এই যে অপাসিটি কমাইছিলাম বাড়ায় নিলাম। আচ্ছা অপাসিটিটা কেন কমাইছিলাম? যাতে করে নিচের বর্ডারটা আমি দেখতে পাই, সেই জন্য। আচ্ছা এই পর্যায়ে দেখেন আমি তো বলেছি কি এটা ফোল্ড অবস্থায় আছে। এখন যদি আনফোল্ড করতে হয় কোন পাশের এজ ধরে আনফোল্ড করব? এইটা না এইটা ধরে আনফোল্ড করব। সো দেখেন আমি কি করলাম, এই যে পাশে আরেকটা টুল আছে, এটা হচ্ছে এডিট প্যাটার্ন। মানে এটা যারা এডিট প্যাটার্নস করে, যেটার মাধ্যমে আমি ভার্টেক্স এজ গুলোকে সিলেক্ট করতে পারবো। সো এই যে একটা এজ সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে দেখেন এই যে আনফোল্ড, আনফোল্ড ক্লিক করলাম, এই দেখেন আনফোল্ড হয়ে গেছে অনেকটা। সো আমার সামনের পার্টটা কিন্তু তৈরি হয়ে গেল, রাইট? ওকে, পুরো পার্টটাকে সিলেক্ট করলাম। এরপরে দেখেন আমার কি পেছনের পার্ট লাগবে না? পেছনের পার্ট বানাইতে হবে না? এখন টি শার্টের সামনে আর পেছনে কি আলাদা হয়? আলাদা। আপনি যেটা পরে আছেন এটা কি সামনে পেছনে আলাদা? না, সেম জায়গা। হ্যাঁ এটা সেম জায়গা। দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি লোকেশন সিলেক্ট করে এটাকে এরকম পাশে রাখবেন, ক্লিক করবেন, ততক্ষণ পর্যন্ত ফ্যাব্রিক আসবে না। ধরেন এই যে এখানে রেখে ক্লিক করলাম, এই যে এখন আসছে। ঠিক আছে, আরেকটা বিষয় একটু ঘটায় নেই। দেখেন আমরা তো দেখছি মায়াতে প্রত্যেকটা ম্যাশের কি দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা কি থাকে? অলওয়েজ ব্ল্যাক থাকে, আর ফ্রন্ট পার্টটা অলওয়েজ হচ্ছে হোয়াইট থাকে। এইখানেও ঘটনাটা ঠিক একই রকম। এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে কি ব্যাক পার্ট। এখন যদি আপনি এইটাকে ধরে এরকম করে পেছনে নিয়ে আসেন, এরকম করে রাখেন, তাইলে কি হবে? তাহলে ব্যাক পার্টটা কি ভিতরে ঢুকে যাওয়ার কথা না? এখন আপনি এটাকে সিলেক্ট করে এরকম করে রোটেট করে করে ঘুরাইতে পারেন, যেটা কিনা একটু কষ্টসাধ্য বিষয়। আপনি যদি একটা শর্টকাট মনে রাখেন তাইলে বিষয়টা অনেক সহজ। সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক, এই দেখেন ফ্লিপ হরিজন্টাল, যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। দেখেন সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, ঘুরে গেছে। ঠিক আছে, আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, আবার ঘুরে আসছে। বুঝতে পারছি? এইটা পুরোপুরি আমার ডিরেক্ট পিছনে বসাইতে হবে না, মানে ওর প্লেসমেন্টটাকে পিছনে নিয়ে যেতে হবে, দ্যাটস ইট। মানে আমার যে একদম দুইটা হুবহু সেম টু সেম হইতে হবে না, এরকম কিছুই না। জাস্ট হচ্ছে আমাকে একটু ক্লোজ রাখতে হবে বডিটার, এই যে এরকম ক্লোজ দেখছেন? হ্যাঁ ও নিজে নিজে নিয়ে নেবে। যে ক্লোজে রাখলাম না, আমার হচ্ছে এরকম ক্লোজে রাখতে হবে। ঠিক আছে, এই ক্লোজে রাখলাম। এরপরে দেখেন আমাকে কি করতে হবে, এবার সেলাই করতে হবে, সেগমেন্ট সেলাই। আমরা মায়াতে যেটাকে এজ বলি, এই সফটওয়্যারের ভাষায় সেটাকে সেগমেন্ট বলে। ঠিক আছে, কি বলে? সেগমেন্ট। আর আমরা মায়াতে যেটাকে ভার্টেক্স বলি, এইখানে সেটাকে পয়েন্ট বলে। কি বলে? পয়েন্ট। কিন্তু আমরা এই পয়েন্ট বলবো না বা সেগমেন্ট বলবো না, আমরা এই জায়গায় এজ আর ভার্টেক্সই বলবো, যাতে করে আমরা সবসময় বুঝতে সুবিধা হয়, কারণ ওইটার সঙ্গেই আমরা বেশি ইউজ টু। হ্যাঁ পয়েন্ট আর হচ্ছে সেগমেন্ট, এগুলো হচ্ছে গার্মেন্টসের পয়েন্ট। হ্যাঁ যায় তো, হ্যাঁ যায়। আচ্ছা এবার আসেন আমরা কি করব, এবার হচ্ছে আমরা সেলাই করব, সেগমেন্টগুলোকে সুইং করব। এই সেলাইটাকে বলা হয় এখানে হচ্ছে সুইং করা। এইখানে তিন ধরনের সুইং হয়, একটা হচ্ছে আপনার সেগমেন্ট সুইং, একটা হচ্ছে ফ্রি সুইং, আর একটা হচ্ছে রিভার্স সুইং। তিন ধরনের সুইং এখানে হয়, একটা হচ্ছে সেগমেন্ট সুইং, একটা ফ্রি সুইং, আর একটা রিভার্স সুইং। আচ্ছা আরেকজন হচ্ছে বলিং সুইং প্র্যাকটিস করে দেখাইতেছে। দেখেন এই যে এইখানে হচ্ছে দুইটা আমার সুইং আছে। প্রথম যেটা, এটা হচ্ছে সুইংকে সিলেক্ট করার জন্য। যে কোনো সেলাইকে যদি আমি সিলেক্ট করতে চাই, এইটা দিয়ে হচ্ছে আমি সেটাকে সিলেক্ট করতে পারবো। হইতেই পারে কোনো সেলাই আমার ভুল হয়েছে, ডিলিট করতে হবে বা এডিট করতে হবে, সেটার জন্য হচ্ছে এই যে প্রথম এটা, এই সেলাই মেশিনটা। এই দ্বিতীয় সেলাই মেশিনটা হচ্ছে আমার সেগমেন্ট সুইং করবে। কীরকম? এটাকে সিলেক্ট করলাম, এই দেখেন এই একটা সেগমেন্ট অ্যান্ড
এই একটা সেগমেন্ট, মানে এইটা সেলাই হবে কি এটার সাথে না। সো ফার্স্টে এটাকে সিলেক্ট করলাম, দেন সেকেন্ডে এটাকে সিলেক্ট করলাম, কিচ্ছু না, জাস্ট ক্লিক। এই দেখেন রেড কালারের সুতা দেখছেন চলে আসছে যে, এটাই হচ্ছে আমার কি সেগমেন্ট সুইং। এত বড় বড় সিলেক্ট হ্যাঁ এরকমই সেগমেন্ট সুইং। এখন দেখেন আমি চাচ্ছি কি এই জায়গাটাকে 3D ভিউ পোর্টটাকে নিয়েই কাজ করতে, 2Dটাকে এখন দেখতে চাই না। এখানে যে 3D একদম কর্নারে দেখেন 3D লেখা আছে, ক্লিক করলাম শুধু 3D দেখা যাবে, আবার ক্লিক করলাম শুধু 2Dটা দেখা যাবে, আবার এই পাশেরটাতে ক্লিক করলাম 2D 3D দুটাই দেখা যাবে। এরপরে বলেন এইটার সঙ্গে কোনটা সেলাই হবে, এটা না? আচ্ছা ফার্স্টে এইটা, তারপরে এইটা। দেখেন সেলাইটা দিলাম, পরে একটা মাঝখানে গিট্টু লেগে গেছে না, এইটাকে বলা হয় হচ্ছে রিভার্স সুইং। কি বলে? রিভার্স সুইং। সুইংটা সোজা ছিল, সুইংটা এরকম ঘুরে গেছে, আমি তো রিভার্সিং এ চাপ দিই। দেন নাই। হ্যাঁ কিন্তু এটা হয়ে গেছে, কেন হয়েছে আমি দেখাই। দেখেন এই যে সেলাইটা এইখানে ক্লিক করছি তাই না, আবার দেখেন এই পাশে এসে এই পাশে ক্লিক করছি, দেখেন এখন কি হয়ে গেছে, আবার সোজা হয়ে গেছে। কারণ হচ্ছে অ্যালাইনমেন্ট একটা বিষয় আছে না, যে এই সোজা সোজা খাপ খাপ লেগে যাচ্ছে, আরেকটা কি হচ্ছে যে এরকম লেগে যাচ্ছে। তো যখন আপনি এরকম 19-20 বেশি করে ফেলবেন তখন হচ্ছে সেলাইটা এরকম ঘুরে যায়, আর যখন আপনি এটাকে সামঞ্জস্য রাখবেন সিলেকশনটা তখন সোজা সোজা থাকে। ধরেন এটার মিডল দিলে এটারও মিডল দিতে হবে, এখন দেখেন সোজা হয়েছে, রাইট। আমি যদি ধরেন এরকম করি, এই কর্নারে দিলাম আবার এই কর্নারে দিলাম, দেখছেন গিট্টু লেগে গেছে যে। আচ্ছা যদি গিট্টু লেগে যায় এখন কি সেলাই কেটে আবার নতুন করে সেলাই দিব? না একটু ছোট হবে। না, আমি যেটা করব এই যেখান থেকে সেলাই মেশিনটাকে নিলাম, সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে রিভার্স সুইং ফর কন্ট্রোল বি, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করলেও আমি রিভার্স সুইং পাবো, বা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলেও রিভার্স সুইং হয়ে সেলাইটা সোজা হয়ে যাবে। কন্ট্রোল জেড। আর ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, আর কন্ট্রোল জেড দিলে আনডু হয়ে যাবে। এই যে সেলাই মেশিন নিলাম এটার সঙ্গে এইটা, এই হয়ে গেল। কিন্তু একটা প্যাটার্ন দেখা যায় আপনাকে অলরেডি, যেটা অ্যালাইন হয়েছে কিনা। হ্যাঁ ওই ছোট্ট একটা দাগ। হ্যাঁ ছোট্ট একটা দাগ দিয়ে লাইনটা দেখেন। আচ্ছা এই দুইটা পার্ট হয়ে গেল, তারপরে আসেন এটার সঙ্গে এইটা, এন্ড হচ্ছে এটার সঙ্গে এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন আমার সিমুলেশন করার জন্য দুইটা অপশন আছে। এটাকে এক, আমি এইখানে যে বাটনটা আছে এটাতে ক্লিক করে সিমুলেশন করতে পারি। দুই, আমার হাতে স্পেস বার আছে, স্পেস বারে চাপ দিতে পারি, তাহলে এটা সিমুলেশন হয়ে ডিরেক্ট ওর গায়ে বসে যাবে। এবার আপনি এই জামা ধরে কলার ধরে টাইনা বলতে পারবি যে টাকা দিবি কিনা বল। এটাই চাইছিল বানানোর পিছনে। বাচ্চাটা জামা করছে। সো হচ্ছে আপনি এইভাবে করে টানাটানি করে ওর এই টি শার্টকে আপনি ঠিকঠাক ভাবে পরাই দিতে পারবেন। স্যার ধরেন যে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে হাতাটা, এখন আমার এক্সট্রা করে আমি আরো একটা হাতা বসালাম, এক্সট্রা সাইড দিয়ে বসালাম। তো এখন এই যে এখানে তো বেশি কাটিং দেয়া হচ্ছে হাতা, ঠিক না? তো এটাকে আমি ভার্টেক্স ধরে উপরে করে দিলে কি? হ্যাঁ এই যে ধরেন আমি দুইটাকে সিলেক্ট করলাম, এই যে এডিট প্যাটার্নসে আসলাম, এই যে পয়েন্ট মানে এইগুলোই হচ্ছে কি আমার এখানকার ভার্টেক্স, ভার্টেক্সগুলোকে ধরলাম, ধরে হচ্ছে এই যে উপরের দিকে উঠাই দিলাম, এই যে উপরের দিকে উঠে গেল দুইটা সমান। এখন আপনি জাস্ট আবার সিমুলেশন দেন, এই যে হয়ে গেছে টাইট। আবার ধরেন আপনি চাচ্ছেন কি জায়গাটাকে আরো বড় করতে যাচ্ছেন, লাইক ইউ ওরকম। সো জাস্ট এই দুইটাকে ধরেন, ধরে আবার এই যে নিচে নামায় দেন, দেন আবার সিমুলেশন দেন, এই হয়ে গেল বড়, ঠিক আছে। এখন ধরেন আপনার কাছে দেখে মনে হচ্ছে যে এই টি শার্টটা অনেক কি গায়ে ওর ফিটিং হচ্ছে, ফিটিং পাতলা না, ফিটিং হচ্ছে। সো এখন আমরা কি করতে পারি, এই দুইটাকে ধরলাম, ধরে একটু টাইনা বড় করে দিলাম, অ্যান্ড ওর যে লেন্থ যেটা আছে লেন্থটাকে ধরে একটু ছোট করে দিলাম। এখন যদি আমি আবার সিমুলেশন দেই, এই দেখেন এখন কি হয়ে গেছে, গেঞ্জি লুজ হয়ে গেছে, ঠিক আছে, লুজ হয়ে গেছে না? এখন গরমের জন্য ঠিক আছে। গরমের জন্য ঠিক আছে। কোনটা? এই যে জাস্ট সিমুলেশন রাখতে হবে, স্পেস বার প্রেস করে সিমুলেশনে থাকা অবস্থায় জাস্ট লেফট বাটনে ক্লিক করে টান দিলেই দেখবেন এটা নড়তেছে। কিন্তু সিমুলেশন বন্ধ রেখে যদি আপনি টান দেন তখন কিন্তু এরকম ছুটা চলে আসবে, ঠিক আছে, এই যে এরকম ছুটা চলে আসবে কিন্তু। সো টান দেওয়ার সময় অবশ্যই আপনাকে সিমুলেশন অ্যাক্টিভ রেখে তারপরে দিতে হবে। এখন আপনি বুঝবেন কিভাবে যে আমি সিমুলেশন অন রাখছি আর অফ রাখছি?
একটা প্রশ্ন চলে আসে না? আচ্ছা দেখেন, এই যে উপরে যে সিমুলেশন বাটনটা, এখন এটা কি কালারে আছে? এই যে দেখছেন বাটনটা যে ইয়েলো কালার না? যদি ইয়েলো থাকে তাহলে বুঝতে হবে আমার সিমুলেশন অ্যাক্টিভ করা, মানে সিমুলেশন এখন হচ্ছে। যদি আপনি স্পেস বার আবার প্রেস করেন, এখন দেখেন বাটনটা কি অ্যাশ কালার হয়ে গেছে না? এই যে এটা অ্যাশ কালার না? এখন হচ্ছে সিমুলেশন অফ। এখন যদি ধরে আপনি টান দেন তখন দেখবেন কাপড় ছুটে আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন আমি কি করব, এইটার একটু চাপায় রাখলাম, এটাকে একটু চাপায় রাখলাম। এখন হচ্ছে ওর স্লিপ তৈরি করব, মানে হাতা। এখন এই স্লিপ আপনারা বড় হাতারও তৈরি করতে পারেন, আবার ছোটও তৈরি করতে পারেন। ধরেন আমি যদি ফুল স্লিপ তৈরি করতে চাই, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কার্ভ করলাম, দেন এখানে ক্লিক। ফুল স্লিভের জন্য ধরেন আমি এই পর্যন্ত হাতা নিলাম, এন্ড হচ্ছে এটুকু দিয়ে এইখানে আমি এটাকে লক করে দিলাম, শেষ। এবার এটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, আনফোল্ড। এন্ড এখানে একটা পয়েন্ট দেখেন একটু চোখা হয়ে গেছে, আপনি এটাকে একটু সোজা করে নেন, সোজা হয়ে গেল, এই অবস্থায় আছে। আচ্ছা, এইবার আমাদের কাজ হবে এইটাকে ধরে আমাদের এই হাতের উপরে নিয়ে আসা। এখান থেকে এরকম করে ফার্স্টে ঘোরালাম, এইদিকে ঘোরালাম, এইদিকে ঘোরালাম, এই। ঠিক আছে, পেয়েছি? আচ্ছা, এরপরে কি করতে হবে, এই যে সেলাই মেশিন আমাদের এইখানেও আছে, সেলাই মেশিন এইখানেও আছে। তো এখান থেকে আসলাম, এই পার্টের সঙ্গে এই পার্ট, তারপরে হচ্ছে আমার এই পার্টটার সঙ্গে এই পার্ট। দেখেন এই যে প্যাচ লেগে গেছে না? কি করবে, কন্ট্রোল বি, এই যে সোজা হয়ে গেছে। ঠিক আছে, এই পার্টটা দেওয়ার পরে আমরা সিমুলেশন দিব না, আমরা কি করব দেখেন, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এখান থেকে আমরা মিরর পেস্ট নামে একটা অপশন আছে, মিরর পেস্ট দিয়ে, সরি এটা মিরর পেস্ট হচ্ছে কেন, এই যে মিরর পেস্ট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ফার্স্ট হচ্ছে কপি, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক, এখান থেকে মিরর পেস্ট, কন্ট্রোল আর, এই যে এবার হয়েছে। এবার হচ্ছে আপনি এই হাতার ঠিক এই যে এখানে বসান, দেখেন এটাও আপনার এই পাশে সোজা চলে আসছে, রাইট? না, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল আর দিয়ে মিরর পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি দিলে হচ্ছে গিয়ে সে কি করবে, হুবহু একটাকে কপি করবে, আর যখন মিরর পেস্ট দিচ্ছেন তখন সে উল্টা কপি হয়ে বসতেছে। আবার সেলাই মেশিনে গেলাম, এন্ড হচ্ছে এই যে এই সেগমেন্টের সঙ্গে এই সেগমেন্ট, আর এই সেগমেন্টের সঙ্গে এই সেগমেন্ট সুইং দিলাম, এখানে যে আবার ঘুরে গেছে, কন্ট্রোল বি। এইবার আপনি সিমুলেশন দিতে পারেন। এবার আপনি স্পেস বার প্রেস করেন, এই যে সিমুলেশন হয়ে গেল, এখন বসছে। এখন আমরা কি করব, এই যে এখন ভেতরের যে পার্টটা আছে সেই পার্টটাকে এখন সেলাই করব। আচ্ছা, আমরা দুইটা সুইং কিন্তু অলরেডি দেখে ফেলেছি, কি কি বলেন তো, সেগমেন্ট সুইং আর রিভার্স সুইং। এইবার আমরা যেটা করব, ফ্রি সুইং করব। অনেক সময় আমরা হাতায় দেখি না যে অর্ধেক সেলাই থাকে, এরপর একটু আর সেলাই থাকে না, হ্যাঁ? কিন্তু আমি যদি এই জায়গায় সেগমেন্ট সুইং করতে যাই, আমার কিন্তু এই পাশ থেকে এই পাশ পুরোটা সেলাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি অর্ধেক পর্যন্ত সেলাই করতে। ক্লিয়ার? কি মেয়েদের জামা, আপনি তো এগুলো ভালোই নলেজ রাখেন দেখতেছেন। রাস্তাঘাটে তো আমি এত কিছুর দিকে তাকাই না, আমি তো গাড়ি চালানোর সময় আমি তো হাঁটেই না, আমার গাড়ির চাকা ঘুরে। আচ্ছা থাক, আমরা এই জায়গায় এখন ফ্রি সুইং দেখি। আমরা এবার ফ্রি সুইং দেখি। আচ্ছা দেখেন, আচ্ছা এই ফ্রি সুইং নেওয়ার জন্য দেখেন সেগমেন্ট সুইং এর পাশেই দেখেন ফ্রি সুইং নামে একটা অপশন আছে, হ্যাঁ? এই ফ্রি সুইংটাকে নিলাম, নেওয়ার পরে আপনি ফ্রি সুইং করবেন কোথা থেকে? আমি ফ্রি সুইং করতে চাই হচ্ছে এই জায়গা থেকে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে ধরেন এই যে এই এজের উপরে আপনি এইখানে এসে ডাবল ক্লিক, এই যে এখানে একটা সেগমেন্ট পড়লো, এরপর আপনাকে যেতে হবে কোথায়, এই পাশে, এই যে এইখান থেকে এসে এই জায়গায় এই সেগমেন্টটা দেওয়াটা একটু কঠিন, এটা একটা অন্য প্রসেসে দিতে হয়, সেটাও দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে এসে এই এজের উপর থেকে এই যে এখানে এসে ডাবল ক্লিক,
এই যে দেখেন এইখানে কি হয়েছে দেখছেন, এই যে সেগমেন্টটা সেলাই হয়ে গেল। এবার আপনি সিমুলেশন দেন, এই যে এটা এখানে সেলাই হয়ে গেছে আর হাতার এতটুকু কি কাটা। আরে পারবেন, ধৈর্য, আগে এইটুকুই হইতাছে না, এখন হচ্ছে আগেই শুরু করে দিয়েছে বাদ ভাগ করা তোলা। আগে এইটুকু বানান। স্যার এখানে একটা ফিনিশিংটা লাগবে হচ্ছে যে পাঞ্জাবি ক্ষেত্রে এখানে ব্র্যান্ড করা তো এখানে ডিজাইন হ্যাঁ, শার্টের ক্ষেত্রে, পাঞ্জাবির ক্ষেত্রে। সামনে বলগুলো তৈরি করা যাবে। টেক্সার। আচ্ছা, এইখানে দেখেন আমার হচ্ছে পুরো এই পার্টটা চলে আসছে। এইবার হচ্ছে আমি যেটা করব, এই যে ওর এটার হাতাগুলো একটু বেশি চওড়া চওড়া লাগতেছে, মাথাগুলোকে, এই মাথাগুলোকে একটু ধরবো, ধরে হচ্ছে আপনার একটু চাপাই দেবো এরকম। দিয়ে যাবে না। এই ঠিক আছে। এবার যদি আপনি এই যে হাতাটাকে এরকম টেনে উপরের দিকে উঠান সিমুলেশন দিয়ে, এই যে দেখবেন আপনার হচ্ছে হাফ হাফ হাতা, মানে শার্ট ফোল্ড করে রাখলে বা এই গেঞ্জিগুলোকে ফোল্ড করে রাখলে যেরকম ভাবে হচ্ছে ফোল্ড করে রাখা যায়, সেরকম করে আপনি জায়গায় ফোল্ড করে দিতে পারবেন। আচ্ছা, এই পার্টটা তো গেল। এবার একটা বিষয় দেখেন, খেয়াল করেন, পিছন পার্টে যেটা পিছন পার্টে কলার দেখেন পেছনের গোল গলার টি শার্টের পেছনটা কিন্তু সমান থাকে, সামনেরটা গোল হয়। কিন্তু এইখানে পেছনেও গোল হয়ে গেছে, সামনেও গোল হয়ে গেছে। সো আমাদের পেছনের পার্টটাকে সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে পেছনের পার্ট। এইবার হচ্ছে এই যে পয়েন্ট যেটা আছে, পয়েন্টটাকে ধরে এক ধাক্কায় উপরের দিকে নিয়ে আসেন। এই গোল করতে গোল না আমি যদি আরবি হ্যাঁ, গোল তো করব, আগে এটাকে ঠিকঠাক করি তারপরে গোল করব। এই একটুকু আসছে। এইবার দেখেন এইখানে একটা পয়েন্ট রয়ে গেছে, তাই না? এই পয়েন্ট হচ্ছে কি আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। এই পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি যদি ডিলিট করে দেন, দেখবেন এটা পুরো স্ট্রেট হয়ে গেছে, সোজা। এখন এই সোজা হইলেও ঝামেলা, সোজা তো হবে না। এখান থেকে এই যে আমাদের কি আছে টুল, কার্ভেচার। কার্ভেচার টুলটা দিয়ে এটাকে ধরেন, এটাকে ধরে হালকা একটু এই যে কার্ভ করে দেন, এই হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, যখন হচ্ছে আমরা এখানে যে কলারটাকে বানাই, এখানে কিন্তু মোটা একটা পাইপিং টাইপের থাকে না গলার এখানে, সেটা কিন্তু আমার এখানে নাই। তো এই পাইপিংটার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাদের একটা পাইপিং মেক করতে হবে। সেটার জন্য কি আমি নতুন করে আবার ফ্যাব্রিক বানায় তারপর জোড়ায় কাটবো না, এইখান থেকেই কাইটা বানায়া কাজ করব। কি করতে হবে, এই যে এডিট প্যাটার্নসে আসলাম, ফার্স্টে এই এজটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এই এজটাকে সিলেক্ট করলাম শিফট ধরে, তারপরে রাইট বাটনে ক্লিক, দেখেন অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন পেয়েছেন, মানে একটা লাইন অফসেট করবে, ইন্টারনাল লাইন মানে ইন্টারনাল মানে ভেতরের দিকে। সো দিলাম, এই দেখেন একটা রেড কালার একটা লাইন দেখা যাচ্ছে ছোট্ট। আচ্ছা, এইখান থেকে আমি যদি যে ডিসটেন্সটাকে বাড়াই, তাইলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে কতটুকু হচ্ছে আপনি কি চাচ্ছেন, বর্ডারটা এক্স্যাক্টলি চাচ্ছেন। সো এখানে 21 আছে, আমি ধরেন 20 মিলিমিটার দিয়ে দিলাম। 20 মিলিমিটার দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে ওকে দিলেন, এই যে একটা লাইন এখানে চলে আসছে। অ্যান্ড হচ্ছে আপনি পেছনের পার্টে আসেন, পেছনের এজটাকে সিলেক্ট করেন, ঠিক একইভাবে রাইট বাটনে ক্লিক অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনার অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন দিলাম। এই যে 20 মিলিমিটার ছিল, ওকে দিলাম, বসে গেছে। ঠিক আছে? এখন কিন্তু এই জায়গায় দেখেন আমার লাইনটা কিন্তু দেখা যাচ্ছে না, রাইট? সো আমার কি করতে হবে, লাইনটাকে দেখতে হবে। সো চলে আসলাম এই যে উপরে এই প্যানেলগুলোতে, এইখান থেকে যদি যে শো ইন্টারনাল লাইন অপশনটাতে ক্লিক করেন, এখন দেখেন রেড কালারে আপনি কিন্তু লাইন এক্স্যাক্টলি দেখতে পারতেছেন, তাই না? এটার বাঁকাবে, কারণ হচ্ছে এইটা হচ্ছে পুরা কার্ভ আর এটা হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের।
এই জন্য কার্ভ হয়ে গেছে। সো আমরা যেটা করব এই পয়েন্টটাকে ধরে একটু উপরের দিকে এরকম উঠাই দেব। না ঠিক আছে, না ও মিলিমিটার হিসাব করে। আচ্ছা এই হয়ে গেল। এইবার হচ্ছে আমি কি করব, এই নিচের লাইনটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, এখান থেকে দেখেন কাট অ্যান্ড স, মানে কাটবে এবং সেলাই করবে, কাট অ্যান্ড স, এই যে কাট অ্যান্ড স দিলাম, এই যে কেটে একটা আলাদা টুকরা হয়ে গেল। অ্যান্ড হচ্ছে দেখেন এই যে এখানে কেটে সেলাই করেও দিছে আমাকে, ঠিক আছে। আবার হচ্ছে ঠিক একইভাবে এই সামনের এই পুরো এজটাকে ধরলাম, যেটা হচ্ছে অফসেট করলাম, রাইট বাটনে ক্লিক, কোথায় যাব, এই যে কাট অ্যান্ড স, কাট অ্যান্ড স দিলাম, এই দেখেন এখন কেটে এটা সেলাই হয়ে যাবে, যে এটা আলাদা টুকরাও হয়ে গেছে এন্ড এখানে এটা কেটেও গেছে, তাই না। এবার একটা বিষয় হচ্ছে যে এই বর্ডারটা তো একটু থিকনেস থাকে, একটু মোটা হয়। তো এই যে এই প্যাটার্নটা আর হচ্ছে আমার এই প্যাটার্নটাকে আমি ধরলাম, ধরার পরে এইখানে দেখেন এই যে অ্যাড থিকনেস রেন্ডারিং দেখা যাচ্ছে এখানে 0 দেওয়া। সো আমি 0 জায়গায় যদি 2 করে এন্টার দেই, দেখেন এখানে কিন্তু ফুলে নাই, মোটা হয় নাই। সেই মোটাটা দেখতে পাচ্ছি না এখানে এই যে জিওমেট্রি শেডারের কারণে। সেখান থেকে কয়েকটা শেডার আছে, এটা যদি দেন এটা আপনাকে একরকম শেডার দেখাবে, মানে টেক্সচারটা দেখাবে। এইটা হচ্ছে থিকনেস সহ টেক্সচার দেখাবে, দেখেন এখন কিন্তু মোটা হয়ে গেছে, তাই না। আবার এই পাশেরটা হচ্ছে শুধু আপনাকে যেরকম ট্রান্সপারেন্সি দেখাবে। এরপরে এইটা হচ্ছে আপনার জিওমেট্রিটা দেখাবে, মানে ওয়্যার ফ্রেম ভিউ। এইটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ভিউ দেখাবে, মানে কয়টা প্যাটার্ন এখানে আছে, প্যাটার্নগুলোকে আলাদা আলাদা কালারে আপনাকে দেখাবে। আর এইটা হচ্ছে আপনার ম্যাশ ভিউ প্লাস হচ্ছে ওয়্যার ফ্রেম সহ একসাথে দেখাবে। এই জায়গার ওয়্যার ফ্রেম, এই জায়গার ম্যাশ অ্যাকচুয়ালি সব ট্রাই মোডে থাকে, এটাকে কোয়াড করে আমাদের নিয়ে যেতে হবে, মানে কোয়াড ছাড়া তো কাজ হবে না। সো এই ট্রাইকে আমাদের কোয়াড বানাইতে হবে। অ্যান্ড এই ট্রাইকে কোয়াড আমরা জাস্ট হচ্ছে একটা ক্লিকে আমরা করব, সেটা হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করলাম, একদম লাস্টে দেখেন রিম্যাশ বেটা, এটা অফ করা আছে, এটাকে যদি আমরা অন করে দেই এটাকে কোয়াড হয়ে গেল, লাভ নাই। এইটা এইটার জিওমেট্রির উপরে কাজ করবে। আচ্ছা দেখেন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই জায়গায় কিছু ট্রাই দেখতে পারতেছি, এই ট্রাইগুলো থেকে যাবে, এগুলো হচ্ছে আমরা মায়াতে গিয়ে যখন রিটপও করব বা হচ্ছে মায়াতে গিয়ে যখন কাজ করব তখন এই এক্সট্রা এজ কটাকে ফেলে দিতে হবে। ঘটনা হচ্ছে দেখেন এইখানে ক্যারেক্টারের পলিগন সংখ্যা অনেক বেশি হবে, অনেক হাই হবে। আপনি এত রিটপো তো অলওয়েজ করতে হবে না, ইটস ডিপেন্ড আপনি এটা কিসের জন্য করতেছেন তার উপরে, ঠিক আছে। ধরেন আপনি এই ক্যারেক্টারটাকে যদি এখন রিগের ওয়েট পেন্টের সঙ্গে বাইন্ড করতে চান বা ওয়েট পেন্টের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা যদি এটার মধ্যে অ্যাপ্লাই করতে যান, এইখানে যেহেতু এগুলো কি এনগন আছে, মানে নন ম্যানিফোল্ড জিওমেট্রি হয়ে আছে, সেটা কাজ করবে না। দ্যাটস ওয়াই আপনাকে এই যে এক্সট্রা যে এজগুলা ট্রাই হয়ে আছে সেইগুলোকে আপনাকে ফেলে দিতে হবে, সেটা কিছু করার নেই। হ্যাঁ জি, না না এত কষ্ট করার দরকার নাই। আচ্ছা পেয়েছি, কিন্তু ভাইজান মায়াতে যে আপনি এইরকম করে যে ভাঁজটা যে দিলেন, এই যে হাতার মধ্যে যে ভাঁজটা দিয়ে রাখছেন, এই ভাঁজটা দিতে যে আপনার কয় বছর লাগবে এরকম কোয়ালিটি দিতে, সেই জিনিস আপনি কিভাবে দিবেন বলেন? ভেঙে যাবে কি, আপনি এরকম ভাব আনতেই পারবেন, মানে এটা টাফ অনেক, দিবেনই না। আচ্ছা এই নিচের এই পার্টগুলোকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক, এখান থেকে হচ্ছে যে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, দেন হচ্ছে এখান থেকে ওকে, আমাকে নিচে বর্ডার বর্ডার দিচ্ছি নিচে। তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক, কাট এন্ড স, এই কাজ শেষ। এরপরে আসেন স্লিপে যাই, এই যে হাতার এই অংশগুলোকে সিলেক্ট করলাম এন্ড এই অংশগুলোকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, তারপর হচ্ছে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, ওকে, এই যে ইন্টারনাল লাইনগুলো সিলেক্টেড, তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক, কাট এন্ড স, শেষ। ঠিক আছে, ওকে। হ্যাঁ না, কাট এন্ড স না দিলে তো কেটে আলাদা করে জোড়া দিবেন আপনাকে। ওকে, এই পার্টটা গেল। এখন ধরুন আমরা যে থিকনেস পার্টটাতে আসলাম, আসার পরে হচ্ছে এই নিচের এই পার্টগুলোকে আমরা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এই যে এখানে ধরেন থিকনেসে দিয়ে দিলাম 2 দিয়ে এন্টার দিলাম, এই পার্টগুলো ঠিক হয়ে গেল। এই টুটা কি মিলিমিটারে মিলিমিটারে থিকনেস, 2 মিলিমিটার থিকনেস। আচ্ছা, এবার ধরেন আপনি চাচ্ছেন যে এই টি-শার্টটার কালারটাকে চেঞ্জ করতে। এটা ভালো কথা। এই জায়গাটা আচ্ছা, এই যে এখান থেকে চলে আসলাম আমরা ফ্যাব্রিকে আসার পরে ধরেন এই যে এই একটা ফ্যাব্রিক আছে, এই ব্ল্যাক কালার একটা ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করেন। এই যে দেখেন এটা আপনার ডেনিম ফ্যাব্রিকে হয়ে গেছে। আচ্ছা, এরপরে সামনে যেহেতু এটা, পিছনেও তাইলে এটাই হবে। এই হইল ডেনিমের, এন্ড যেটা হবে যে ডেনিমের সঙ্গে হবে ঠিকই, কিন্তু হাতাটা হবে কি অন্য ফ্যাব্রিকের থাকে। নিচে ট্রান্সপারেন্ট কি হবে, পিছনে ট্রান্সপারেন্ট করবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে হাতার যে পার্টটা থাকে, এই পাইপিংটাতে আমরা এই জায়গায় কালো দিয়ে দিলাম, মানে ড্র্যাগ এন্ড ড্রপ। না, এইটুকুই ড্র্যাগ এন্ড ড্রপ আর কি, অন্য কোথাও আর নাই। মানে এটা টেক্সচারিং না, এটা হচ্ছে এখান থেকে ফ্যাব্রিক প্যাটার্নটা ফেলালাম। এই যে দেখেন, এই নতুন একটা ফ্যাব্রিক আপনি দিতেন, সেইখানে যে এই ডেনিমটা দিয়ে দেওয়াতে নতুন একটা ডেনিম ফ্যাব্রিক আপনার এখানে চলে আসছে। তার মানে এই প্যাটার্নটা এখন অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এই ডেনিমের মাধ্যমে। বুঝতে পারছি? আসলে আলটিমেটলি এইটা হচ্ছে এখানকার চোখের সৌন্দর্যের জন্যই, আর কিছু না। মানে এত কষ্ট করে বানাইলেন, চোখে একটু তৃপ্তি নিলেন দেখা। হ্যাঁ হ্যাঁ, স্ন্যাপ তো নেওয়াটা অনেক সহজ। স্ন্যাপটা নেবেন কিভাবে? স্ন্যাপটা নেবেন হচ্ছে ফাইল থেকে হচ্ছে এই যে স্ন্যাপশট, এই যে এখান থেকে ক্লিক করলেই স্ন্যাপশটের আপনার এই যে স্ন্যাপ সেভ করার অপশন চলে আসবে, নিয়ে নিবে অটোমেটিক। আচ্ছা দেখেন, এবার যদি আমরা একটু ওর প্যান্টের দিকে যাই, সো প্যান্টের জন্য আমরা এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিলাম। অবশ্যই হচ্ছে ফ্যাব্রিক 1টাকে সিলেক্ট করতে হবে। ওর হচ্ছে আমরা কোমরের এই পার্টটাতে এসে একটা হ্যাঁ ওকে, সো এই সামনে একটা পার্ট গেল। এরপরে হচ্ছে এটাকে সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে এই যে এটাকে পেছনে নিয়ে যাচ্ছি। এরপর এটাকে ধরে কন্ট্রোল কি দিতে হবে, জি ফর কি, যে ফ্লিপ হরিজন্টাল, ঘুরায় নিলাম। তারপরে হচ্ছে আপনার এই যে সেলাই মেশিনে আসেন, এটার সঙ্গে এটারে সেলাই, আর এটার সাথে এটা সেলাই। ঠিক আছে, না এখন স্পেস দিব না, একটু পরে দিব। মানে আগে হচ্ছে প্যান্টটা কোমরের যেটার সাথে লাগবে সেই অংশটাকে বানাইলাম, যেখানে হচ্ছে আমরা বেল্ট পরি বা বাটনটা যেখানে থাকে সেইটা। এরপরে আসেন আমরা যদি পলিগন টুলে আসি, পলিগন টুল থেকে ফার্স্টে এইখানে একটা ক্লিক করলাম এন্ড এখানে একটা ক্লিক। এরপরে ধরেন যদি আমরা একটু 3/4 টাইপ প্যান্ট বানাতে চাই, 3/4 প্যান্ট ধরেন এই যে এই পর্যন্ত হবে, এখানে একটা নিলাম, এইখানে একটা ক্লিক করলাম, তারপরে হচ্ছে এই জায়গাটা ক্লিক এন্ড এইখানে একটা ক্লিক। এইখানে কার্ভটা, যে কার্ভেচারটা থাকে, এটা আমরা হচ্ছে পরে এই যে এখান থেকে কার্ভ দিয়ে করে দিব। তো সেটা করার আগে এটাকে সিলেক্ট, তারপর হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল আর ফর কি, মিরর পেস্ট। এই যে এই পাশেরটা চলে আসছে, তাই না?
ওকে, এবার আপনি আসেন এই যে এইটাকে কার্ভ করেন এন্ড এই পাশ থেকে এটাকেও কার্ভ করেন। ওকে, এবার দেখেন আমরা আরেকটু যেটা করতে পারি, কার্ভেচার টুলে আসলাম, এই পাশটাকে একটু কার্ভ করে দিলাম এন্ড এই পাশটাকে একটু কার্ভ করে নিলাম, মানে একটু ফুলা টাইপের প্যান্টটা এখানে হবে। হ্যাঁ, বাতাস ঢুকবে। বাতাস ঢুকবে। এগুলো সবকিছুর দিকে খেয়াল রাখি। হ্যাঁ, সেটাই দেখতেছি। না, ওই যে সায়েম ভাই খুঁজতেছিল বাতাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকজনের কারণ। হ্যাঁ হ্যাঁ সায়েম ভাই ওইদিন খুঁজতেছিল যে হ্যাঁ, আচ্ছা দেখেন, ওকে, সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পাশে আরো দুইটা প্যাটার্ন নিলাম সেম, এন্ড এই দুইটাকে আমরা পেছনের দিকে নিয়ে আসলাম। কি করব, এই যে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এই যে ঘুরে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার যাব হচ্ছে সেলাই, কিন্তু এটা সেলাই দিলে দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখেন, এইখানে দেখেন আমি যখন এইটার সঙ্গে এইটাকে সেলাই করতে যাচ্ছি, দেখেন এটা কিন্তু পুরোটার সঙ্গে নিয়ে নিচ্ছে, তাই না? কিন্তু পুরোটার সঙ্গে তো নেওয়ার কথা না, নেওয়ার কথা কি একদম মাঝ বরাবর। তাইলে এইখানের সেগমেন্টের মধ্যে আমার একটা ভার্টেক্স অ্যাড করতে হবে বা একটা পয়েন্ট অ্যাড করতে হবে, তাহলে এই এজটাকে আমরা দুইটা পার্টে পাবো, সামনেরটাকেও এবং পেছনেরটাকেও। আচ্ছা, তাইলে কিভাবে অ্যাড করব, এইখানে দেখেন এই যে একটা পয়েন্ট অ্যাড নামে একটা বাটন আছে, তাই না? এই পয়েন্ট অ্যাডে আসলাম, এসে এই মাঝ বরাবর এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, মাল্টিকাট, আর হচ্ছে এই যে মাঝখানে এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, মানে পুরোটাই আই মেজারমেন্টে করছি আর কি। এরপরে দেখেন এটার সঙ্গে এইটা, এটার সাথে এইটা, তারপরে হচ্ছে আপনার এটার সাথে এইটা কন্ট্রোল বি, এন্ড এটার সাথে এইটা কন্ট্রোল বি, তারপরে এইটার সাথে এইটা, আর এই পাশের সঙ্গে এই পাশ, ঠিক আছে। এরপর সিমুলেশন দেন, প্লাস হয়ে গেছে না? আরে কি খুশি হয়েছে দেখেন না। আচ্ছা, তারপর হচ্ছে এটার সাথে এইটা, আচ্ছা এইটার সাথে হচ্ছে কন্ট্রোল বি, ডিজিটাল লুঙ্গি। আচ্ছা, আচ্ছা এই জায়গাটা হচ্ছে আমাদের একটু টাইট টাইট দেখাচ্ছে, সো আমরা যেটা করব এই যে এই জায়গা থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু বড় করে দিব, এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু বড় করে দিব, দেন সিমুলেশন দিব, এই লুজ হয়ে গেল। এখন এই জায়গাটা অনেক বেশি লুজ দেখাচ্ছে, আমরা জাস্ট যেটা করতে পারি আপনার এটাকে একটু ভিতরে, এই যে পেছনে এরকম একটা কার্ভ আসছে, এটা দেখতে ভালো লাগতেছে না কার্ভটা। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখান থেকে পয়েন্টটাকে ধরে এই পাশে চাপাই দিই, মনে করেন হচ্ছে এখান থেকে এগুলো করে যাওয়ার পরে আপনারা বলবেন যে আমরা তো সব হয়ে গেছি। হ্যাঁ, সব হয়ে যেতে হবে। কোনো জিপার টিপার নাই। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আমার একটু লুজ আছে, তো আমি হচ্ছে এইটাকে ধরে
এই পয়েন্ট দুটাকে ধরলাম অ্যান্ড এই দুটাকে ধরলাম, ধরে একটু উপরের দিকে উঠাই দিলাম, সিমুলেশন দিলাম। এই দেন এখন হচ্ছে আপনি যদি এই পার্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটার যে থিকনেস আছে থিকনেসকে দিয়ে দেন 5। এইটা একটু মোটা মোটা লাগবে এই যে এখন দেখতে, এই যেটা এখন মোটা হয়ে গেছে। এখন আপনি হচ্ছে সিমুলেশন অ্যাক্টিভ করে এই প্যান এটাকে নামায় দেন। এবার যেটা করতে পারেন, এই প্যান্টের নিচের এই দুইটা পার্টকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, দেন হচ্ছে এখান থেকে ওকে, অ্যান্ড হচ্ছে রাইট বাটন ক্লিক, কাট অ্যান্ড সো। এরপর হচ্ছে আপনি এখান থেকে হ্যাঁ যাবে এইখানে দেখার জন্য, আপনার টেক্সচার অ্যাপ্লাই করতে হবে তো মায়াতে, সো এখানে সাবস্টেন্স। আচ্ছা ধরেন হচ্ছে আমি যদি গুগলে চলে যাই, গুগলে গিয়ে ধরেন এখানে টাইপ করলাম হচ্ছে এই ধরেন ফ্যাব্রিক প্যাটার্ন লিখে সার্চ করলাম, দেন এই জায়গা থেকে যেতে হবে সিমলেস, এন্ড ধরেন ফ্লোরাল কোথায়, এই যে ফ্লোরাল, ওর একটু বিচ টাইপটা ফিল দিয়ে দেবে। ধরেন আমরা এটাকে নিলাম, দেন সেভ। এখন হচ্ছে কি করব দেখেন, এই যে ফ্যাব্রিক যেটা ছিল হোয়াইট কালারের মধ্যে আমরা এই টেক্সচারটা দিয়ে দিব। সেই যে হোয়াইট কালারের ফ্যাব্রিকটাকে সিলেক্ট করলাম, এখানে দেখেন টেক্সচার দেখতে পাচ্ছি, এই টেক্সচারে ক্লিক করলাম, দেন চলে যাবো ডেস্কটপ, এই যে ফ্লাওয়ারটা এই দিয়ে দিলাম, এই চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এইভাবে করে চাইলে আপনি ইয়ে দিতে পারবেন, টেক্সচারও দিতে পারবেন। সিঙ্গেল একটা পাতা, ওই সিঙ্গেল একটা পাতা আপনাকে বানায় নিয়ে আসতে হবে। তারপরে যে আপনি এখানে এটাকে প্যাটার্নের মধ্যে বসাবেন, ওই প্যাটার্নটাকে কমপ্লিটলি আলাদা একটা ফ্যাব্রিক দিবেন। ধরেন এইটা কি আমার সামনের পার্ট, হ্যাঁ, এইটার মধ্যে কি বসাবেন আপনি, লোগো বসাবেন বা পাতা বসাবেন। সো ধরেন হচ্ছে কি করতে হবে, এইটাকে ধরে নিয়ে যাইতে হবে হচ্ছে আপনাকে নতুন একটা ফ্যাব্রিক অ্যাড করতে হবে। এই যে নতুন একটা ফ্যাব্রিক অ্যাড করলাম, অ্যান্ড এই প্যাটার্নটাকে সিলেক্ট করে এই ফ্যাব্রিকের মধ্যে অ্যাসাইন করে দিতে হবে, অ্যাসাইন করে দিলাম। এবার ধরেন হচ্ছে আপনি কি করবেন, আচ্ছা ধরেন এটাই নিলাম। অবশ্যই পিএনজি নিতে হবে। তারপরে হচ্ছে চলে যেতে হবে যে ফ্যাব্রিকের এই টেক্সচার অপশনে, এখান থেকে ওপেন, এই যে চলে আসছে আপনার লোগো। এখন দেখেন এইটা তো অনেকবার রিপিটেশন 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 দিচ্ছে, এই রিপিটেশন যেন কেমনে বন্ধ করে। আচ্ছা এই যে চলে যেতে হবে এখান থেকে টেক্সচার অপশনে, এই টেক্সচারটাকে আপনি এখন মুভ করাতে পারবেন। দেন এই যে আপনি এখান থেকে স্কেল করে দেন, এই যে এইটা আসলে ছোট রিপিটেশন, এটার রিপিটেশন সাইজটা আমাকে একটু খুঁজে দেখতে হবে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। এইটা আমি দেখে বলতে পারবো আগামী ক্লাসে এটা রিপিটেশনটা কেমনে বন্ধ করে। অনেক দিন ধরে কাজ করি না এটা নিয়ে।
হ্যাঁ হ্যাঁ তা এখন ধরুন এটা এমব্রয়ডারি টাইপের কোনো সেলাই, হ্যাঁ, তো ওইটার ক্ষেত্রে আমি ওই সেলাইয়ের ফিল ওই ইয়া দিয়ে দিতে হবে আপনার, কি বলে, টেক্সচারে টেক্সচারে আপনার নর্মাল ম্যাপ দিয়ে দিতে হবে। এইগুলা এইগুলা হচ্ছে আপনার একটা ক্লাস আছে আমার মাউসের ডিজাইনিং আমার মাউস হচ্ছে কি করতে হয়, এটা হচ্ছে সাইনবারে যে করে ঢুকছে, সাইনবার থেকে বেটার দিচ্ছে, কিন্তু কোয়ালিটিতে মাউসের কিছু ফাটা থাকে, পিকের যে জায়গায় সেটা গেছে নিচে নিচে থাকে, ফালতু কেন বলে তারপর হচ্ছে তার যে জয়েন করে না ওইখানে একটা এক্সট্রা এমন সাথে বইছে তো এটাই তো যেটা বলবো কিন্তু আরেকটু ভালো হবে। হুম, ও আচ্ছা, বাসায় গেলে তো স্যার এটা তো বন্ধ হয় না। হ্যাঁ, yes. না, একটা ডিজাইন এখন একটা আর্জেন্টিনার জার্সি জার্সি লাগতেছে। না, আমি খুশি না, যেটাকে আমি ফ্যান আসলে আসলে আচ্ছা, এটা হচ্ছে আমাকে দেখতে হবে, একটু ভুলে গেছে এখন, এটা দেখা আমি আপনাদেরকে দেখাবো না, সমস্যা নাই। আমাদের ইয়াতে রিপিটেশনটা অফ করি কি শটে কি শটে তো রিপিটেশন অফ করার এখানে অপশনই আছে। আছে তো সাইড বোথ সাইড সিলেকশনের একটা হ্যাঁ, বোথ সাইডের এখানে রিপিটেশন অফ করার অপশন আছে, তো ওর অপশনটা আমি ভুলে গেছি, মনে পড়তেছে না কই আছে। সমস্যা নেই, আমরা Material, এটা আমাদের দেখতে হবে। measurement, material, লাইসেন্স তো কিছু এটা আসলে আবার আপনি লাইসেন্স ইয়ে করেন উইন্ডোজের রিনিউ মানে ব্রেক করে ও তো পাওয়া যায় না, আমি উইন্ডোজ নতুন করে দিতেছি নতুন ব্রেক ফাইল দিতে ছবিটা আসলে পিএনজি তো, হ্যাঁ হ্যাঁ, মানে যে ছবিটা নাম ছিল এটা আসলে পিএনজি তো, পিএনজি তো মনে হইতেছে। মনে হয় না তো হয় না যে ফ্লোরাল প্রিন্টটা যেন জেপিগ পুরোটা ছড়াই দিছে, এটা মনে হয় পিএনজি না হওয়ার কারণে পুরোটা মনে হয় না পিএনজিটা জেপিগ। ও তো বলতাছে ও পিএনজি, পিএনজি তো পিএনজি কিন্তু ট্রান্সপারেন্ট না দাও, এই জন্য পুরোটা ছড়াই দিচ্ছে। না, এটা হইতেই পারে না। সিঙ্গেলি ও বলতেছে যেহেতু পিএনজি, দেখি ব্যাকগ্রাউন্ড আছে, থাকতে পারে ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। ফরম্যাট পিএনজি ট্রান্সপারেন্ট না। এই দেখেন তারপরে ইন্ডেক্স বানায় রাখছে। ফাইল এডিটিং মোডে মোড প্রথমেই মোডে ওই জায়গাতে যে আরজিবি কালার সিলেকশনের যে সিলেকশন দিয়ে যেই করতে হবে আর আমি এটা এইভাবে একবার এটা রেন্ডারে পিএনজি আউটপুট দিয়ে দেয় এটা
সিএনজি দিলে এই যে ট্রান্সপারেন্ট দিলে এরকম এরকম কাহিনী হয়ে যাবে। ওইটা আলফার মতো কাজ করবে না, এটা একটা অপশন আছে। নরমালি আরেকভাবে করা যায় না যে আমরা পকেট যেগুলো দিব, হ্যাঁ তো পকেটের উপর দিতে পারবেন, হ্যাঁ পকেটের প্যাটার্নের উপরে দিতে এরকম পারবেন। একটা ফ্যাব্রিক নিয়ে এক্সট্রা ভাবে হ্যাঁ একটা জিওমেট্রি বানায় ওইটার উপরে হচ্ছে আপনি এক্সট্রা ভাবে দিতে পারবেন। ওইটা করলে তো বেটার হবে। হ্যাঁ ওইটা দিতে পারবেন, ওইখানে ফ্যাব্রিকটাকে একটু সুইং করে সেলাই দিয়ে ওই ম্যাশটার উপরে আপনি টেক্সচারটা বসাই দিতে পারবেন। সো ওইভাবেও করা যাবে। দেখেন যারা বুদ্ধিজীবী তারা সবার আগে মারা যায়। এগুলো লুকিয়ে রাখতে হবে। আচ্ছা এখন যদি আপনাদেরকে পাঞ্জাবি বানাইতে বলা হয়, পাঞ্জাবি বানাইতে পারবেন উইদাউট পকেট? বানাইতে তো পারবো এখন। পাঞ্জাবি জাস্ট নিচে পর্যন্ত একটা নিয়ে নিলেন। আচ্ছা পাঞ্জাবি বানাইতে পারবেন না কেন সেটা আমারে বলেন। পারবো তো, কারণ আচ্ছা তারপরে আর কি বানাইতে পারবেন? এখন যা দিবেন- ফতুয়া বানাইতে পারবেন? জি। অনেক কিছু বানাইতে হবে। অনলাইন থেকে যেগুলোতে দেখবো, পকেট এগুলো নাই, আগে পকেট শেষ। ছাড়া সব বানাইতে হবে। পকেট ছাড়া সব বানাইতে পারবেন? সেন্টু গেঞ্জি থেকে শুরু করে হ্যাঁ টি-শার্ট আর কি আছে? টি-শার্ট ভাই প্যান্ট অন্যান্য জিনিসই তো দুই চারটা। আচ্ছা সালোয়ার কামিজ বানাইতে হবে। সালোয়ার কামিজও বানাইতে পারবেন। আচ্ছা দেখেন লুঙ্গি আপনি আপনি যদি এইটাকে এই 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 জিনিসটারে যদি আপনি টেনে লম্বা করে দেন এন্ড হচ্ছে ওই যে ফ্রি সুইং এর কথা বলেছিলাম না যে হাফ সুইং দিতে হয়, হাফ সুইং যদি দেন তাইলে কিন্তু এটা হয়ে যাবে আপনার পাঞ্জাবি। এরপরে যদি শেরওয়ানি বানাইতে হয় মাঝখানে মাঝখানে খাড়া যাবে। মাঝখান থেকে ফারাক কেমনে দিবেন? ভিতরে দুই পাশ থেকে যেখানে আচ্ছা দেখেন এই এই খেয়াল করেন মাঝখান থেকে কাট কিভাবে দিবেন। মাঝখান থেকে কাট দেওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে যে আমরা এই পলিগন টুল দিয়ে কি সব ড্র করলাম না, এই পাশে দেখেন আরেকটা আছে এই যে ইন্টারনাল পলিগন। হ্যাঁ ইন্টারনাল পলিগনে আসলাম, এই বাহির এই যে এই পয়েন্ট থেকে একদম এই লাস্ট পয়েন্ট পর্যন্ত একটা এন্টার দিলাম। এই দেখেন একটা ইন্টারনাল একটা লাইন তৈরি হয়েছে, রাইট? সো লাইনটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, তারপর হচ্ছে এখান থেকে কাট, কাট এন্ড স না, কাট, কাট দিলাম, সিমুলেশন দিলাম, খুলে গেছে কিন্তু এন্ড হচ্ছে এই যে এই জায়গাটা জয়েন করা। বাটন লাগে। আমরা যদি এই আজকে তো বহুত কিছু দেখা ফেললাম, হায় হায় পরবর্তী ক্লাসে দেখাবো। সব তো দেখা ফেলাইতেছি, অর্ধেক তো শেষ করে ফেলাইছি আজকেই। আপনার তো দেখা যায় তা তো কিছু আছে তা। আর আগামী ক্লাস তো প্রজেক্ট করা প্র্যাকটিস করো। এই না 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 কি ভাই এক্সট্রা আমার ইয়া লাগবে আমার ইন্টারন্যাশনাল ক্লাস এক্সট্রা ক্লাস আরো চারটা বার গেছে ওগুলো শেষ করে যাবে। এই যে তো কাট হয়ে গেল এখন। আচ্ছা এই যে দেখেন আপনার কিন্তু ওই যে এটা ওই যে মুজিব কোড টাইপের যেরকম থাকে এটা কিন্তু হয়ে গেছে এই জায়গায়। হ্যাঁ কাপড়টাই হইছে। এরপরে হচ্ছে আপনি যে নিচের এইখানে একটা পার্ট আছে, এই পার্টটাকেও ধরে একটা গ্যাচাং করে দেন। গ্যাচাং করার জন্য হচ্ছে এই যে ইন্টারনাল পলিগন লাইন এটাকে ধরে এখান থেকে দেন, এন্টার দেন। হ্যাঁ এরপর হচ্ছে কাট এন্ড হচ্ছে সিমুলেশন। এই কোথায় আটকাইছে? শুনতে এক জায়গায় এই ছোট বেটা। দুইটা মাউস থাকলে সুবিধা আচ্ছা আচ্ছা পাইছি পাইছি, দেখেন এটা এটা আটকাইছে কই দেখেন। দুইটা মাউস থাকলে সুবিধা। আচ্ছা এটা তো এখানে আলাদা, তো তাহলে কি হয়েছে? বাংলাদেশ। আচ্ছা সিমুলেশন অফ করলাম, দেখি সুতাটা কোথায় আসলে। আমার এই যে ওনা প্যান্টের বোতাম থাকে একসাথে সেলাই দেওয়া ছিল না, সেলাই কাট হয়ে গেল। এটা কে চিনে? না সব কেটে কুচি কুচি হয়ে গেছে, যদিও আমরা এখান থেকে ধরে এটাকে ডিলিট করে দেই। হয়ে যায়, দেখছেন? এই যে পাওয়া গেছে দেখছেন, এই যে এখানে একটা ছোট্ট একটা ভেজাল রয়ে গেছে, এই ভেজালটাই হচ্ছে গিয়ে ভেজাল করতেছে। কে চিনে? এই যে ছোট্ট একটা ভেজাল, এই শুধু যে একটা শুধু ডিলিট করার কোনো সিস্টেম নেই না। তাহলে স্যার যে না। ভাই কাট দেওয়ার সময় পয়েন্টটা ঠিকঠাক জায়গায় পড়ে দিন। আইডিয়া পড়ে গেছে। এরকমই কিছু একটা হবে। তাহলে এরকম তো হবে না। এই যে হয়ে গেল শেষ।
এবার এই যে এটা আলাদা, এটা আলাদা। এবার হচ্ছে সে মনে করেন এই অবস্থায় আছে। এখন যদি ধরেন আমরা অ্যাভাটারের মধ্যে আসি, ওর যে কিছু মোশন ছিল এই মোশনগুলোকে অ্যাপ্লাই করি, এখান থেকে ওকে দেই, এন্ড হচ্ছে এই যে দেখেন ও যে ড্রেস আছে সেটা সহ সে স্যার বেশি খুলে আর না ও হচ্ছে ক্যাটার করতেছে রাতের বেলা প্রচুর গরম বাইরে আছে স্যার এটা স্ক্রিন রেকর্ড করা যাবে না? হ্যাঁ সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হবে আপনাকে। আউটপুট হবে না স্যার আরে ইমোশনাল লেডিস মডেল স্যার মডেল দেয়া যাবে না মডেল স্যার ক্যাটওয়াক তো এমনি করে এগুলো দেয় দেখি এই মডেলটা নিতে পারবেন। ব্যাড লাগাইতে খুলে গেল মায়াতে গিয়ে শেষ, দুঃখজনক অবস্থা। আচ্ছা হ্যাঁ বলেন কি যেন হয়েছে কি? হ্যাঁ ওয়ার্ড্রোবে কি করবেন আপনি? এই মডেল মায়াতে যাবে না, এখান থেকে আউটপুট হবে না আপনি এই জায়গা থেকে ড্রেস আউটপুট নিতে পারবেন। সবার আগে উনি কি করবে জানেন? বাসায় গিয়ে সব এক্সপেরিমেন্ট বাদ দিয়ে আগে ক্যারেক্টারটা ওপেন করে দেখবে যে এটা এক্সপোর্ট করে ইম্পোর্ট করা যায় কিনা মায়াতে। ক্যারেক্টার এগুলোর ওবিজে ফাইল না এগুলো এখানে না এটা অভিযোগ না, এটা হচ্ছে এই জায়গার ইনক্লুডেড করা ফাইল, মানে কোড করা ফাইল। ওবিজে ফাইল হইলে তাহলে কিন্তু করা সফটওয়্যারটা এখান থেকে নিয়ে স্যার এখান থেকে নিয়ে মনে করেন যে পেজটা একটু এলোমেলো করে দিয়ে শেষ তো লাভটা কি? এই জায়গার অ্যানিমেশন তো আপনি পাবেন, ক্যারেক্টার ক্যারেক্টার পাইলেন, তারপরে অ্যানিমেশন না যদি নেওয়া যায় তো আর কি তো নিয়ে লাভটা কি? এই বডিতে আপনিও বানাতে পারবেন। না না উনি ফেসটা নিয়ে মনিটরের উপরে রাখা ফসকা দিই হবে, এখন বানাইছেন তো মাত্র একটা দুইটা ক্যারেক্টার। এখন এই কথা হচ্ছে আপনারা যখন প্রথম মডেল বানানো শুরু করলেন তখন বলতেন যে স্যার মডেল বানাইতেছি, মডেল তো হয় না। এখন কিন্তু আর বলেন না যে স্যার মডেল বানাইতেছি, মডেল আর হয় না। এখন বলতেছেন ক্যারেক্টারের ফেস হয় না। তো এইরকমই আস্তে আস্তে যখন যে বিষয়টা নিয়ে কাজ করবেন তখন সেটার প্রতি আপনার হাতে একটা কন্ট্রোল আসবে। এখন যদি একটা দুইটা ক্যারেক্টার বানায় যদি ভাবেন যে স্যার এটা অনেক কঠিন, পারতেছি না, হবে না। আরো 4-5টা ক্যারেক্টার বানাবেন, তখন দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিং আসবে। ফেসের একটু ক্লাস না স্যার ইউভি কিসের ইউভি? স্যার এটা ইউভি লাগে এটার ইউভি? এক ক্লাসে এইগুলা কি সব আজকে দেখবেন? তাহলে বাকি ক্লাসে কি করব? আসি আর কিছুক্ষণ 2 সেকেন্ডের মধ্যে আপনি ইউভি করে ফেলবেন, আমি আপনার উপর বিশ্বাস আছে এইটার ইউভি বানাইতে করা, এটা তো ইউভি করাই হয়ে গেছে। এই যে এখানে এটার ইউভি করাই আছে। জাস্ট এটা সাজাইতে ইউবি করে 7টা করছি রেস্ট না তুমি কেন আচ্ছা এরপরে হচ্ছে আর কি কি বানানো যায় বলুন? স্যার ডিডি একদম মাঝখানে রাইখে আনতে হইব হ্যাঁ একদম সেন্টারে, মানে গ্রিডের সেন্টারে রেখে মায়া থেকে মায়া থেকে। হ্যাঁ স্যার আমি যদি ক্রস পকেটে যদি পাবেন তাহলে তখন হ্যাঁ ক্রস পকেটের প্যান্ট নরমাল ফর্মাল প্যান্ট যেগুলো ক্রস পকেট পকেট, পকেট তো ভিতরে যে পকেটের কাপড় থাকে সেগুলো 3D তে বানানোর দরকার নেই তো। সেগুলো তো নরমাল আপনি হচ্ছে ক্রসটা বানাবেন, মানে ফ্যাব্রিকের প্যাটার্নটা আপনি ঠিকই বানাবেন, এই যে এরকম করে। নিচের পার্টটা আলাদা করে বানাই। আপনি এরকম করে পকেটের জায়গাটাকে এরকম ক্রস করে তৈরি করবেন। আর নরমালি মোবাইল পকেট যেগুলো ইউজ করে সেগুলো তো অ্যাক্সেসরি করতে গেলে হ্যাঁ সেটা যেটা করতে হয়, এই যে এখান থেকে আপনার এই যে ইন্টারনাল লাইন বা ইন্টারনাল পলিগনকে এভাবে ড্রয়িং করতে হয় যে জায়গায়। আপনি এই যে দেখেছেন না হ্যাঁ কালকে শার্ট হয়ে গেছে করেন, সমস্যা নাই তো, আমি তো চাই আপনারা করেন। মার্বেলের জন্য শেষ হ্যাঁ মার্বেলাস তো শেষ, এক ক্লাসে মার্বেলাস শেষ। হায় হায়, স্যার উপরে হচ্ছে সেলাই করবে কি করে এই তো এটা তো দেখাবো না। না আচ্ছা থাক, দেখাই দেই, কষ্ট করেন না। পকেট দেয় সেলাই দেয় তাহলে সেলাই বের হবে পরে বলেন যে এইটা দেখাইলো ওইটা দেখাইলো না। পকেট দিয়ে তুই সেলাই তো করতে হবে পকেটটা থাকতে হবে ইউভিটা নিয়ে
চাপ সেলাই বলে দিই। এই বেটা। আচ্ছা ও যাক, ওরে ওরে লাগবে না, ও ও গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আসবে, তোর রাগ করছে। ওরে আর দরকারই নাই। আমরা এই জায়গা থেকে হচ্ছে আপনার একটা পলিগন টুল নেই, নিয়ে হচ্ছে এখান থেকে এখানে এই পলিগন ড্র করলাম, এখান থেকে সেলাই চলে আসলাম, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এন্ড এটার সাথে এটা, দেন এই হয়ে গেছে আপনার এটা পকেট। হচ্ছে যে ভিক্ষুকের পকেট। আল্লাহ, বুঝতে পারছেন পকেট কেমনে? সেলাই কোন সেলাই? চাপ সেলাই দিই উপর থেকে। এটাকে বুঝি নাই, মানে এই যে এখানে সেলাই দেওয়া থাকে যে, এটা হ্যাঁ সাইড থেকে আমি সেলাই দিই উপর থেকে বর্ডার দেখা সেলাই যায়। চলে আসবে। Border আচ্ছা। সেলাই। সো বর্ডার সেলাই আসবে হচ্ছে এটার উপরে, তার জন্য হচ্ছে আপনাকে আরেকটা কাজ করাইতে হবে। সেই কাজটা হচ্ছে এই যে এটার সাথে এইখান থেকে রাইট বাটন ক্লিক করে কি যেন করতে হবে, অফসেট। এই যে অফসেট আছে ইন্টারনাল লাইন, এন্ড এটার থিকনেস কমায় আনতে হবে মোটামুটি এরকম, তারপরে ওকে, তারপরে এই পাশ থেকে ওকে, এরপরে হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করে ঠিক একইভাবে এখান থেকে অফসেট, তারপরে এই পাশ থেকে অফসেট, এন্ড নিচে থেকে। এখন হচ্ছে আপনি ওই যে আগের মতো সেম ঘটনা ঘটাইতে হবে, এই ভেতরের সাথে এইটার, তারপরে এই ভেতরের লাইনের সাথে এই ভেতরের লাইন, এন্ড হচ্ছে এই ভেতর থেকে এই ভেতরে সেলাই, কন্ট্রোল বি। ঠিক আছে, এই হচ্ছে আপনার চাপ সেলাই। ঠিক আছে, হ্যাঁ সেলাই কালার চেঞ্জ করা। এইখানে আমরা এটা সেলাই এখনো দেখতে পারতেছি না যে এখানে সেলাই আছে কিনা, এইখানে অ্যাকচুয়ালি এইরকম ভিউ দেখাচ্ছে। সো এই ভিউর মধ্যে যদি এখন আপনি স্টিচ দেখতে চান বা কালার দেখতে চান, সেলাই দেখতে কেমন, সেটার জন্য এই যে এটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। সিলেক্ট করার পরে কই সিলেক্ট হয় না কেন, এই যে এখান থেকে এটা দিয়ে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখি ভেতরে আসছে না বাইরে, এই যে স্টিচ চলে আসছে দেখছেন। এই যে এখন এই স্টিচটাকে সিলেক্ট করেন, স্টিচের যে কালার আছে সেই কালারটা ধরেন এই যে রেড কালার করলাম, এই যে রেড কালারে সেলাই চলে আসছে। এই যে এখানে থিকনেস অনেক কিছু আছে, এগুলো আজকে যদি সব দেখায় ফেলাই, এগুলো আসলে পরবর্তীতে দেখানোর আর কিছুই পাবো না, পরে বলবো যে ক্লাস শেষ। অন্য ক্লাস করব। হ্যাঁ। এই ক্লাসগুলো তো অন্য ক্লাস নেব। এটা দিয়ে দিতাম। তখন এই বাদ দিয়ে স্যার আজকে